আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান, মেডিসিন ম্যানেজ গ্রুপের পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের মেন্টর হিসেবে আছি, বর্তমানে কর্মরত রয়েছে সহকারী রেজিস্ট্রার হিসেবে মেডিসিন বিভাগে, শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়াতে। তা আজকে আমাদের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিক মেডিসিন এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। ইতিমধ্যে গত পরশুদিন যে প্রথম ক্লাসটা আমরা নিয়েছি, সেই ক্লাসে কিন্তু আমরা প্রথম থেকে শুরু করে আগের ক্লাসটাতে আমি বলেছিলাম যে এখানে কিছু বেসিক কনসেপশন ক্লিয়ার করা বিষয় আছে, তা সেটার উপর ভিত্তি করে আমরা এই যে ছবিটা পড়াইছিলাম, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, লুপ অফ হেনলি, আর্লি ডিস্টাল, লেট ডিস্টাল, এখান থেকে কিন্তু আমরা ওই যে একটু আগে যে কথাগুলো বললাম, ফ্যানকোনি সিনড্রোম, বাটার, জিটেলম্যান এবং লিডেল সিনড্রোম, এগুলো কিন্তু আপনাদেরকে পড়িয়েছি। এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে ইনভেরিয়েবলি আসে। তা আজকে দ্বিতীয় ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে ক্লাসটা পড়াবো এই ক্লাসের মধ্যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এটা চ্যাপ্টার ঠিক শেষে অ্যাসিড বেস ব্যালেন্স ডিসঅর্ডার যেটা, সেইটা থেকেও পরীক্ষায় কোশ্চেন কম আসে, কিন্তু আসে। স্যাররা যদি চায় যে আমি একটু পেঁচাবো, তাহলে তারা দিয়ে দিতে পারে। এখন তো আসলে পরীক্ষায় স্যারদের প্যাটার্ন ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে যে গতকালকের ক্লাসে আমরা আসলে এই যে লেট ডিস্টাল সহ করে এই যে প্রেজেন্টিং প্রবলেম ইন সোডিয়াম ব্যালেন্স এর আগ পর্যন্ত পড়েছিলাম। তাহলে আসেন আমরা এখান থেকে আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করি। তাহলে দেখেন, আমরা প্রথমে পড়বো সোডিয়াম ব্যালেন্সের কি কি প্রেজেন্টিং কমপ্লেন আছে। প্রথম কথা হচ্ছে যে হাইপোভলিমিয়া। আমি কিন্তু একটা কথা বলছিলাম যে ভাই, সোডিয়াম যেখানে যেখানে যাবে, সোডিয়াম তার সাথে কি নিয়ে যাবে রাশেদ ভাই? বলছিলাম যে সোডিয়াম যেখানে যেখানে যাবে তার সাথে পানি নিয়ে যাবে, তাই না পানি বলছিলাম নিয়ে আমি? যাবে ভাই। হ্যাঁ, ভেরি গুড। তাহলে যদি আপনার কোথাও যদি সোডিয়াম ডিপ্লেশন হয়, যদি পানি। সোডিয়াম যদি কোথাও ডিপ্লেশন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সোডিয়ামের সাথে পানিও চলে যাবে। সেক্ষেত্রে সেই কন্ডিশনটাকে আমরা বলবো হাইপোভলিমিয়া। তা আমি এই যে একটা কথা বলছিলাম যে ইসিএফ, যেটা এক্সট্রা সেলুলার ফ্লুইডের অসমোলারিটি মেনটেন করে কিন্তু মেনলি সোডিয়াম। তো সোডিয়াম যেখানে কমে যাবে সেখানে অসমোলারিটি এমনি কমে যাবে, সেক্ষেত্রে কিন্তু হাইপোভলিমিয়া দেখা যাবে। আচ্ছা, এখন এই যে হাইপোভলিমিয়া কারণগুলা কি কি ভাই, এইটা তো আপনারা সবাই না পড়লেও জানেন যে আমরা হাইপোভলিমিয়া পাইলে চিন্তা করি যে তার কোনো লসের হিস্ট্রি আছে কিনা, যে তার হেমোরেজ হয়েছে কিনা, তার ফ্লুইড লস হয়েছে কিনা, ভমিটিং, ডিহাইড্রেশন, তারপরে তার বার্ন অথবা হেমোরেজ, ব্লাড লস, এগুলো হইলে তাকে আমরা বলি হাইপোভলিমিয়া। হ্যাঁ, তো আসলে দেখা যাচ্ছে যে এই কথাগুলো আপনারা সবাই জানেন। জাস্ট এইখানে পরীক্ষায়, সরি, পরীক্ষায় দেখা যাচ্ছে যে খুব বেশি একটা প্রশ্ন, তাও এই যে হাইপোভলিমিয়া যেগুলো বললাম এইখান থেকে খুব বেশি ভাবে আসে না, এই জন্য এখানে দাগানো নাই। কিন্তু বেসিক যেহেতু জিনিসপাতি, এই জন্য আপনাদেরকে আবার রিক্যাপিচুলেশন হিসেবে বললাম। তো এক, কি হচ্ছে কি, কাটশটটা খালি বারবার নিচে চলে আসতেছে। আচ্ছা, সরি ভাই। আহ, হ্যাঁ, ঠিক আছে। এবার এটা যেটা বলতেছে দেখেন, এই যে আগে বললাম যে এটাতে আসলে পরীক্ষায় কোশ্চেন খুব বেশি একটা দেয় না, এই কারণে কনসেপশন গুলা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে বলতেছি। যেমন এখানে দেখেন রিডিং রিডিং লেখা আছে আর কি, তাহলে বুঝতেই পারতেছেন খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। ক্লিনিক্যাল সাইটের জন্য ইম্পর্টেন্স হিসাবে জানার জন্য আর কি। যেমন আপনি বুঝতেছেন যে হাইপোভলিমিয়া এবং হাইপার ভলিমিয়ার কিছু ক্লিনিক্যাল ফিচার আছে। হাইপোভলিমিয়ার বেলায় কোনো পেশেন্ট, যেহেতু আমরা লসের হিস্ট্রি বলতেছি, তার ফ্লুইড লস যদি হয়, ডিহাইড্রেটেড হয় যদি, তাহলে কি হবে ভাই? তাহলে হচ্ছে তার মানে থার্স্ট ডেভেলপ করবে। হ্যাঁ, তারপর হচ্ছে তার ডিজিনেস অন স্ট্যান্ডিং, যেহেতু তার একটা ফ্লুইড লস হয়েছে বা কোনো কমে গেছে, তাহলে আমার যখন দাঁড়াবো মনে হবে যে আমার মধ্যে কিছু একটা কমে গেছে, তার তো পারফিউশন প্রেশার এমনিই কম। এই জন্য তখন যে সে যদি দাঁড়ায়, দাঁড়ানোর পরে দেখবেন সে তার মাথা ঘুরবে, সে মনে হচ্ছে যে সে পড়ে যাবে, তার উইকনেস হবে, পোস্টুরাল হাইপোটেনশন হবে। ওই যে বসা থেকে উঠে দাঁড়াইলে তার বিপি কমে যাচ্ছে, এটাকে বলে পোস্টুরাল হাইপোটেনশন। ট্যাকিকার্ডিয়া, ড্রাই মাউথ, তার আমরা ডিহাইড্রেশন স্ট্যাটাস দেখবো, বলবো যে বাবা দেখি মুখটা হা করেন, তো তার জিহ্বা দেখবো ড্রাই, তার স্কিন টার্গর, স্কিন পিঞ্চ যদি দেখি, তাহলে সেটা কিন্তু মানে নর্মালি লেস দেন 2 সেকেন্ডের মধ্যে চলে যায়, তাহলে 2 সেকেন্ডের বেশি সেটা আস্তে আস্তে যাবে।
তার ইউরিন আউটপুট আমরা দেখি ডিহাইড্রেশন স্ট্যাটাস হিসেবে দেখবো, ইউরিন আউটপুটটা হচ্ছে রিডিউসড হয়ে গেছে, তার ওয়েট লস আছে, ডেলিরিয়াম ডেভেলপ করছে, এগুলা। আর হাইপার ভলিমিয়া হলে ভাই আমরা তো ফ্লুইড ওভারলোড হয়েছে কিনা সেটার জন্য দেখি, তার লাংসে দেখি কোনো ক্রিপিটেশন আছে কিনা, তার মানে হাইপার ভলিমিয়া মানে তার ট্রানজিটিভ কজ আছে কিনা, যেমন হার্ট ফেলিওর আছে কিনা, রেনাল ফেলিওর আছে কিনা, লিভারের কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, তাই এটা সাইন হিসাবে আমরা সিমটম হিসাবে পেশেন্টের বাইপেডাল ইডেমা আছে কিনা, অ্যাঙ্কেল সোয়েলিং আছে কিনা, বাইবেজাল ক্রিপিটেশন আছে কিনা, ব্রেথলেসনেস আছে কিনা, তার অ্যাবডোমিনাল সোয়েলিং আছে কিনা মানে অ্যাসথাইটিস ডেভেলপ করছে কিনা, হার্ট ফেলিওরের আদার ফিচার ডেভেলপ করছে কিনা, যেমন পেরিফেরাল ইডিয়ামা, রেস্ট, জেবিপি, এগুলা। তো এগুলা তো ভাই আপনারা জানেনই, সেটা এই জন্য রিডিং বললাম। হাইপোভলিমিয়ার কজ কি কি? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে ভাই এর ভিতরে বিস্তারিত যেহেতু দেখতেছেন, রিডিং বলছে, খুব বেশি জানা লাগবে না, শুধু এতটুকু বলি। মনে করেন যে আপনি যদি সোডিয়াম যতটুকু খাওয়ার কথা সেটা যদি ইনএডিকুয়েট খান, আপনার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সোডিয়াম যদি লস হয়, যেমন ওই যে কোনো লসের হিস্ট্রি আছে, ভমিটিং, ডায়রিয়া, কোনো এক্সটার্নাল ফিস্টুলা, যদি আমি বললাম বার্ন থেকে হয়, যেখান থেকে স্কিনে সোডিয়ামটা লস হয়, আমরা কিছু বলি সল্ট লুজিং নেপ্রোপ্যাথি, মানে আপনার রেনাল থেকে সোডিয়ামটা কন্টিনিউয়াস লস হয়ে যাচ্ছে, এটা লুপ ডায়োটিক্স আপনি দিলেন, ওই যে আমি আগের দিন পড়াইছিলাম যে এটা সোডিয়ামটাকে কি করে দিচ্ছে, বের করে দিচ্ছে। এই জন্য ডায়োটিক্স দেওয়ার পরে অবশ্যই ইলেকট্রোলাইট স্যাররা বলে যে ল্যাসিস দিছো, ইলেকট্রোলাইটটা দেখো তো। তাহলে মিনারেল ডেফিসিয়েন্সিতে যেমন অ্যাডিসন ডিজিজে হয়, ঠিক আছে, টিউবুল ইন্টারস্টিশিয়াল ডিজিজ, তারপরে কোনো ইন্টারনাল সিকোস্ট্রেশন হচ্ছে কিনা, তার পেরিটোনাইটিস, বাউল অবস্ট্রাকশন, তার রিডিউস ব্লাড ভলিউম, কোনো ব্লাড লসের হিস্ট্রি আছে কিনা। এটা জাস্ট ভাই ভিতরে এক্সাম্পল যেগুলো দাগানো আছে, আর এই মেকানিজম যে কথাগুলো বললাম এগুলা মাথায় রাখলে হবে, খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, জাস্ট জেনে রাখলেন আর কি। তা প্রথম কথা হচ্ছে যে ভাই হাইপোভলিমিয়া ম্যানেজমেন্ট কি দিবেন, প্রথমে আপনাকে কজটা ফাইন্ড আউট করতে হবে। যে পরিমাণ সল্ট এবং ভলিউম লস হচ্ছে সেটাকে হল্ট করতে হবে বা স্টপ করতে হবে, এবং যেই ওয়াটার এবং সল্টটা ডেফিসিট হয়েছে সেটাকে রিপ্লেস করতে হবে, মেনটেনেন্স রিকোয়ারমেন্ট লাগবে এবং আইভি ফ্লুইড দেওয়া লাগবে, এই হচ্ছে মূল কথা। ঠিক আছে, তো এইটা আসলে আপনারা জানেনই ভাই, এখানে আমি আর বিস্তারিত ডিটেলসে গেলাম না। আচ্ছা, হাইপার ভলিউমিয়াতে দেখা যাচ্ছে যে যদি আপনার কারো কোনো ফ্লুইড ওভারলোড আছে কিনা সেটা আমরা দেখব। এই জিনিসটা খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখে স্যাররা ক্লিনিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটা ক্ষেত্রে এটা লাগে। আপনাকে স্যার যদি জিজ্ঞাসা করে, যেমন এটা আমাকে স্যার ওয়ার্ডে প্রায় পড়া ধরে আর কি, যে একজন আহ, মানে অ্যাডাল্টে তার ডেইলি ফ্লুইড রিকোয়ারমেন্ট কত, এটা কিন্তু ডেফিনেশন লেখা আছে 35 থেকে 45 মিলিলিটার পার কেজি। তাহলে ধরেন ভাই একটা 70 কেজি ওজনের মানুষ, তাহলে তার 70 কেজি হইলে তার এভারেজে দেখা যাচ্ছে যে 2.45 থেকে 3.15 লিটার লাগবে 24 ঘন্টায়। এই জন্য দেখবেন যদি কারোর এনপিও রাখা হয় তাহলে কিন্তু দেখবেন যে 3 লিটার ফ্লুইড আমরা দিই অন অ্যান এভারেজ। এছাড়াও আমাদের পার কেজিতে সোডিয়াম রিকোয়ারমেন্ট হচ্ছে 1.5 থেকে 2 মিলিমোল পার কেজি। তাহলে আমি 24 ঘন্টায় আমার এই সোডিয়ামটার রিকোয়ারমেন্ট হচ্ছে 105 থেকে 140। ঠিক আছে, পটাশিয়াম যেটা এটার হচ্ছে আমাদের 1 থেকে 1.5 24 ঘন্টায়, এটার আমাদের 24 ঘন্টার রিকোয়ারমেন্ট হচ্ছে 70 থেকে 105। তাহলে এই হচ্ছে মূল কথা, রেড কালি দিয়ে দেয়া আছে, মানে বিষয়টি ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় দেয়। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কিছু ইন্টারভেনাস ফ্লুইড বা আইভি ফ্লুইড আইসোটোনিক, যেটা এটা একটু কম্পোজিশনটা দেখবো, এটা আসলে মেনলি এমসিইউ তে দেয়। তাহলে যদি দেখেন 5% ডেক্সট্রোজ আমরা যেটা দিই, 5% ডেক্সট্রোজে ওই যে বলছিলাম আগের ক্লাসে যে এটা আমাদের কি থাকে ভাই, 50 গ্রাম গ্লুকোজ থাকে। তাহলে এইখানে কিন্তু দেখেন শুধুমাত্র গ্লুকোজ থাকে, এইখানে কিন্তু কোনো সোডিয়াম ক্লোরাইড কিছুই নাই। ঠিক আছে, এটা দেখবেন যে যদি ওয়ার্ডে কোনো রুগী হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে, তখন আমরা বলি না যে হচ্ছে 10% দিয়ে দাও, বা 10% না থাকলে 5% দিয়ে দাও, কারণ এটা আমাদের কি থাকে, গ্লুকোজ থাকে। এই 50 গ্রাম গ্লুকোজ আমাদের বডিতে যাওয়ার পরে সে হচ্ছে ইনসুলিন রিলিজ করে, স্টিমুলেট করে রিলিজ করে আর কি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মানে হাইপোগ্লাইসেমিয়ার বেলায় এটা আমরা সাধারণত দিয়ে থাকি। 0.9% স্যালাইন, যেটা নর্মাল স্যালাইন, এটার মধ্যে কিন্তু সোডিয়াম হচ্ছে 154, ক্লোরাইড হচ্ছে 154। এখন কথা হচ্ছে যে স্যার যদি আপনাকে প্রশ্ন করে যে ট্রু আইসোটোনিক ফ্লুইড বলা হয় কাকে, এটা অনেকে একটা মিসকনসেপশন কাজ করে, অনেকে ভাবে বা বলে যে ভাইয়া নর্মাল স্যালাইন ইউজ করি, নর্মাল স্যালাইন মনে হয় ট্রু আইসোটোনিক স্যালাইন, আসলে এটা না।
ট্রু আইসোটোনিক স্যালাইন বলা হয় হার্টম্যানকে। দেখেন হার্টম্যানের কম্পোজিশন তার প্রকৃত বডির কম্পোজিশনের সাথে মিল আছে। যেমন আমাদের সোডিয়াম কত বলছি ভাই, 135 থেকে 145। এটা অলমোস্ট কিন্তু ওই লেভেলেই গেছে যে সোডিয়াম হচ্ছে আমাদের এখানে কম্পোজিশন 131। ক্লোরাইডও কিন্তু আমাদের বডিতে 100 থেকে 107 বা 110 বলি, সেটা এখানে 111 আছে। হ্যাঁ, এবং হার্টম্যানের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে হার্টম্যানের কিন্তু পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ল্যাকটেটও আছে। যে সকল পেশেন্টে সাধারণত মেটাবলিক অ্যাসিডোসিস হয়, মেটাবলিক অ্যাসিডোসিস, তাদের বেলায় কিন্তু এই ল্যাকটেটটা গ্লুকোজে কনভার্ট হতে পারে। তা গ্লুকোজে কনভার্ট যখন হয়, মানে এই ল্যাকটেটটা দেখা যাচ্ছে যখন আমাদের ব্লাড স্ট্রিমে যায়, যাওয়ার পরে তারা গ্লুকোজে কনভার্ট হয়। গ্লুকোজে কনভার্ট হওয়ার কারণে তার যে অ্যাসিডোসিসের সাথে কিন্তু সেটা কিছুটা বেনিফিট পাওয়া যায়। তাহলে এই যে যদি আপনাকে বলে ট্রু আইসোটোনিক ফ্লুইড কোনটা, সেটা হচ্ছে হার্টম্যান স্যালাইন। হ্যাঁ, তাই এটা কম্পোজিশনটা দেয় এমসিকিউ হিসাবে 19.7। এইটা আপনাদের জন্য লাগবে না ভাই। এটা হচ্ছে দেখেন লেখায় আছে ফেজের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেটা গুরুত্বপূর্ণ যে সোডিয়াম এবং ওয়াটার এক্সেসের কিছু কারণ বলছে, যেমন যদি তার রেনাল ফাংশনের কোনো সমস্যা হয় তাহলে তার সোডিয়াম এবং ওয়াটার এইটার মেকানিজমের সমস্যা হবে। কোন সিনড্রোম বা প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, রাশেদ ভাই পড়াইছিলাম না, ওই যে রেনিন অ্যালডোস্টেরন রেশিও পড়াইছিলাম না, মনে আছে? রাশেদ ভাই, মামুন ভাই, সাগর ভাই, ওই যে একটা রেশিও পড়াইছিলাম রেনিন অ্যালডোস্টেরন, একটা রেশিও মনে আছে কি? হ্যাঁ ভাই, বলছিলেন। বলতে পারবেন কিন্তু ভাইয়া কি বলছিলাম? মনে আছে ভাই? ভাই ওই যে রেনিন আর অ্যালডোস্টেরনের হ্যাঁ, এগুলা ভাই যে আমার আপনাদের, কয়েকটা মনে আছে। আপনার হলো হ্যাঁ, যে এটা রেনিন বলার উদ্দেশ্য হচ্ছে কি যে এগুলা না লো, বললে, অ্যালডোস্টেরন লো, দুইটা হ্যাঁ, যদি লো হয়। এই দেখেন এই দুইটা যে, লো হলে হচ্ছে মিডল সিনড্রোম, দুইটা বেশি থাকলে রাস। এটা ভেরি গুড, হ্যাঁ মিডল হ্যাঁ সিন হ্যাঁ দুইটা বেশি হ্যাঁ। হইলে আপনার বাইল্যাটারাল এই দেখেন, আর হাইপারস্টিনোসিস। হ্যাঁ, কম রেনিন থাকলে কজ। অ্যালডোস্টেরন রেশিওটা হচ্ছে যখন আমরা করব কোন একটা হাইপোক্যালিমিয়া পেশেন্ট হাইপারটেনশন নিয়ে আসলে থিঙ্ক অ্যাবাউট ডুইং রেনিন অ্যালডোস্টেরন রেশিও। যদি দুইটাই হাই হয় রেনাল আর্টারি স্টেনোসিস, যদি দুইটাই লো হয় লিডল সিনড্রোম। যদি অ্যালডোস্টেরনটা হাই, হ্যাঁ, তার হচ্ছে রেনিন লো, এটা হচ্ছে কোন সিনড্রোম। তো এটা বারবার বলতেছি কেন ভাই, এটা গুরুত্বপূর্ণ, যদি আমি না বলি আপনাদের রিক্যাপিচুলেশন হবে না। তাহলে দেখেন কোন সিনড্রোম, তাহলে এখানে কি হচ্ছে অ্যালডোস্টেরনটা হাই, রেনিন লো, এটাকে আমরা বলি প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। রাসটা কি হয়, দুইটাতেই হাই হয়। হ্যাঁ, আচ্ছা, এছাড়া কিছু ট্রানজিটিভ কজের কারণে কিন্তু সোডিয়াম ওয়াটার এক্সেস হতে পারে, যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সিরোটিক লিভার ডিজিজ, নেফ্রোটিক সিনড্রোম, সল্ট প্রোটিন লুচিং এন্টেরোপ্যাথি, ম্যালনিউট্রিশন। আচ্ছা, এবার দেখেন ভাই এই ছবিটা, গতকালকে ক্লাসটা করছেন আপনারা, সাগর ভাই, রাশেদ ভাই, মামুন ভাই, রেকর্ডেড ক্লাসটা কি করছেন গতকালকের? জি ভাই, করছিলাম। আচ্ছা, তা জি, হ্যাঁ, তাহলে তো আমি আমি তো ওই লাইভটাই যে, করছি। হ্যাঁ, অনেকগুলা কথা বলছিলাম, ওই যে প্লাজমা অনকোটিক প্রেসার, প্লাজমা অস্ফটিক প্রেসার, কলয়েডাল প্রেসার বলছিলাম না, মনে আছে ভাই? হ্যাঁ ভাই, আচ্ছা, বলছিলেন। তা সেটা যদি বুঝে থাকেন এখন জি, এই ছবিটা বুঝতে পারবেন। এবার দেখেন ইজি হয়ে যাবে আপনাদের জন্য। তা প্রথমে ভাই বলছিলাম যে সাপোজ এইটা দিয়ে আমি শুরু করি, নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমেতে হেভি প্রোটিন ইউরিয়া হয়। আমি বলছিলাম হেভি প্রোটিন ইউরিয়া হলে অ্যালবুমিনটা লস হয়ে যাচ্ছে। যখন অ্যালবুমিন লস হয়ে যাচ্ছে, দুইটা প্রেশার ছিল, প্লাজমা অসমোটিক প্রেশার, প্লাজমা অনকোটিক প্রেশার। যেহেতু আমাদের অনকোটিক প্রেশারটা মেনটেন করে অ্যালবুমিন, অ্যালবুমিন যখন ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে তার মানে আমাদের প্লাজমাতে অ্যালবুমিনের পরিমাণ কমে গেল, তখন তার অনকোটিক প্রেশারটা ফল করবে। অনকোটিক প্রেশারটার কারণে ব্লাড ভেসেলের মধ্যে প্লাজমাটা ফ্লুইড ধরে রাখে। যখন হচ্ছে অ্যালবুমিন কমে যাবে তখন কিন্তু সে আর ফ্লুইড ধরে রাখতে পারবে না, তখন ওই ফ্লুইডটা লিকেজ হবে, লিকেজ হয়ে ইন্টারস্টেশনে আসবে। ইন্টারস্টেশনে যখন আসবে তখন ইডিমা ডেভেলপ করবে, এবং এই ইডিমার কারণ হচ্ছে ক্যাপিলারি অনকোটিক প্রেশার কমে গেল। ক্লিয়ার ভাই? বলছিলাম আগের ক্লাসে, বুঝতে জি ভাই, পারছেন ভাই? ক্লিয়ার। আচ্ছা, এরপর ঠিক একইভাবে দেখেন, ধরেন একজনের লিভার সিরোসিস হলো। লিভার সিরোসিস হলে কি হবে? আমরা জানি লিভারের হচ্ছে একটা সিনথেটিক ফাংশন হচ্ছে অ্যালবুমিন সিনথেসিস করা। এখন একটা পেশেন্টের ভাই ধরেন সিএলডি, তার নামে হচ্ছে সিএলডি। যদি সিএলডি হয় তাহলে তার তো লিভার থেকে যে সিনথেটিক ফাংশনটা, যে অ্যালবুমিন সিনথেসিস করা, সেই অ্যালবুমিন সিনথেসিসটা কিন্তু সে করতে পারবে না। অ্যালবুমিন যখন মানে এ না করতে পারবে, সিনথেসিস না করতে পারবে,
তখন কিন্তু দেখা যাচ্ছে যে তার প্লাজমা অনকোটিক প্রেশার যেটা সেটাও কমে যাবে। এটা যখন কমে যাবে, সেই কারণে কিন্তু তার এই যে ইডেমা সেটা ডেভেলপ করবে। কথা বোঝা গেল? দেখেন সব কিছু কিন্তু সহজ জিনিস। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে এইটার থেকে এটা হয়, আর একটা সিরোসিস থেকে পেরিফেরাল ভেজোডাইলেশন হবে এবং স্প্ল্যাঙ্কনিক পুলিং হবে। হ্যাঁ। এখন সহজ কথা ভাই, এটা হচ্ছে অনেক মেকানিজম আছে, ডেপথে বা ইন ডেপথে যাইতে চাচ্ছি না, কারণ গেলে হচ্ছে এটা নিয়ে অনেকক্ষণ বলা লাগবে, এবং অনেকক্ষণ বলা লাগলে দেখা যাচ্ছে যে আপনার মূল যে পড়া সেটা আসলে কমপ্লিট করতে পারবো না। তা যাই হোক, এইখান থেকে যেটা মনে রাখেন যে হার্ট ফেলিওর এবং সিরোসিস, এইখানে মেনলি যেটা হয়, যেমন হার্ট ফেলিওর হইলে তো তার হার্টটা পাম্প করতে পারতেছে না ঠিক মতো, তার কার্ডিয়াক আউটপুটটা কমে যাবে। এবং সিরোসিসে যেটা হয়, সহজ ভাষায় আমি তাও আপনাদেরকে একটু বলে দিই। মনে করেন যে আমাদের পোর্টাল ভেন আছে, পোর্টাল ভেন, তাই না? পোর্টাল ভেন হচ্ছে সুপিরিয়র মেজেন্টারিক ভেন এবং স্প্লেনিক ভেন, এই দুটো মিলে পোর্টাল ভেন ফর্মেশন হয়। পোর্টাল ভেনের কাজ হচ্ছে গাট থেকে আমাদের যে সাপ্লাই, যেটা ব্লাড সাপ্লাই, সেটা গিয়ে কিন্তু ড্রেন করে, সেটা আহ, নিয়ে ড্রেন করে কোথায়, ইনফেরো ভেনা কাভাতে। এখন মনে করেন একটা পেশেন্টের সিরোসিস হয়েছে, তাহলে কিন্তু তার যে পোর্টাল ভেনের যে কাজ সেটা কিন্তু সে ঠিক মতো করতে পারবে না। পোর্টাল ভেন কোথা থেকে ড্রেন হচ্ছে? পোর্টাল ভেন কিন্তু সুপিরিয়র মেজেন্টারিক ভেন এবং স্প্লেনিক ভেন। তা এই যে গাট যদি চিন্তা করি, গাটের হচ্ছে 2/3 অংশ নিচের মানে ডান পাশে 2/3 অংশ থেকে সুপিরিয়র মেজেন্টারিক ভেন সাপ্লাই নিয়ে আসে, আর বাম পাশের যে অল্প অংশ সে কিন্তু স্প্লেনিক ভেন সাপ্লাই নিয়ে আসে। তাই এইখান থেকে ব্লাডটা কিন্তু যখন নিয়ে আসতেছে, নিয়ে এসে আমাদের কিন্তু যে ডিউডেনামের ঠিক পিছনে ওইখানে গিয়ে কিন্তু পোর্টাল ভেনটা তৈরি হচ্ছে। তা সেইখানে যখন পোর্টাল ভেন তৈরি হচ্ছে, পোর্টাল ভেন এইটা কি করতেছে, এই ব্লাডটা কিন্তু নিয়ে যাচ্ছে হচ্ছে ইনফেরো ভেনা কাভাতে। এখন একটা এই যে এই ইনফেরো ভেনা কাভাতে যে নিয়ে যাবে, এই ইনফেরো ভেনা কাভাটা আবার লিভারের পোস্টেরিয়র সারফেস দিয়ে যায়, এবং ওই যে ইনফেরো ভেনা কাভাটা, পোর্টাল ভেনটা ইনফেরো ভেনা কাভাতে ওপেন করে কিন্তু ওই লিভারের ঠিক পিছনেই আর কি। এখন এই যে লিভারের ঠিক পিছনে বলতে, লিভারের মধ্যে একটা গ্রুপ থাকে যেখানে ইনফেরো ভেনা কাভা থাকে, আপনারা তো সব অ্যানাটমি পড়ছেনই ফার্স্ট ইয়ারে। একটা পেশেন্টের যদি লিভারটা সিরোসিস হয়ে যায়, তার আর্কিটেকচারটা যদি চেঞ্জ হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে এই যে পোর্টাল ভেনটা যেটা যেভাবে কাজ করার কথা ছিল, সেটা কিন্তু সে কাজ করতে পারবে না। ব্লাডটা ঠিক মতো ইনফ্রাভেনাস ড্রেন করতে পারবে না। ব্লাডটা যখন ঠিক মতো ড্রেন না করবে, তখন কি হবে? তখন হচ্ছে এটাকে বলে স্প্ল্যাকনিক পুলিং। তখন ওই ব্লাডটা তো যেহেতু ইনফ্রাভেনাস ড্রেন করতেই পারলো না, এটা ব্যাক হবে, ব্যাক হয়ে পুল করবে, পুল করে আবার যেখান থেকে আসছিল ওইখানেই যাবে আর কি। তা এই যে যখন সে আবার ফিরে যাবে, তাহলে কি হলো? আমার তো ব্লাডটা ইনফিরিয়র ভেনা কাভা হয়ে হার্টে আসার কথা, তাই না? হার্ট থেকে তারপরে রাইট ভেন্ট্রিকল হয়ে আমাদের যাওয়ার কথা লাংস, লাংস থেকে তারপরে আমাদের আসার কথা লেফট অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল দিয়ে সারা শরীরে। তা এই যে টোটাল প্রসেস, আমার তো ইনফিরিয়র ভেনা কাভাতেই যাইতে পারতেছে না সিরোসিস হওয়ার কারণে। তাহলে সেক্ষেত্রে আমার আর্টারিয়াল ফিলিং যেটা হার্টের, ঠিক আছে, সেই আর্টারিয়াল ফিলিংটাও কি হবে? কম হবে। টোটাল আর্টারিয়াল ফিলিং যখন কম হবে, তখন কার্ডিয়াক আউটপুটও কম হবে। এর ফলশ্রুতিতে কি হবে? লো পারফিউশন প্রেশার হবে, যেহেতু কার্ডিয়াক আউটপুট কম, তার হার্ট ফেলোর আছে, লিভার ফেলোর আছে, তা কার্ডিয়াক ফেলোরটা মানে কার্ডিয়াক আউটপুটটা কি হবে? কম হবে। কার্ডিয়াক আউটপুট কম হলে তার পারফিউশন প্রেশার যেটা সেটাও কমে যাবে। পারফিউশন প্রেশার কমে গেলে তার যে রেনাল আর্টারি, সেটাও কিন্তু আর্টারিয়াল ফিলিংটা কমে যাবে। আর্টারিয়াল ফিলিংটা কমে গেলে আমরা বলছিলাম রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা অ্যাক্টিভেট হবে, এবং রেনালের একটা সিম্প্যাথেটিক ড্রাইভ হবে, একটা ইমার্জেন্সি সিচুয়েশন। তখন তারা কি করবে? অ্যালডোস্টেরনটা ডিস্টাল কনভলিউটেড টিউবুল থেকে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করবে। অ্যানজিওটেনসিন 2 যেটা, সেটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করবে। এটা যখন সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করতে থাকবে, তখন সোডিয়ামের সাথে ওয়াটার রিটেনশন হলে ইডেমা ডেভেলপ করবে। ঠিক একইভাবে হার্ট ফেলিওরের পেশেন্ট, ধরেন একটা পেশেন্টের বাইভেন্ট্রিকুলার ফেলিওর ডেভেলপ করছে, মানে বোথ রাইট এবং লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর ডেভেলপ করছে। তা সাধারণত দেখা যায় যদি রাইট ভেন্ট্রিকুলার এবং লেফট ভেন্ট্রিকুলার দুইটা ফেলিওরে ডেভেলপ করে, তাহলে তার যে মানে ভেনাস প্রেসার যেটা সেটা বেড়ে যাবে, এবং তার ভেনাস রিটার্নটা হচ্ছে কমে যাবে। যখন ভেনাস রিটার্ন কমে যাবে, তাহলে তার ডিপেন্ডেন্ট পার্টে ফ্লুইড জমা হবে। ফ্লুইড যখন জমা হবে, এই ফ্লুইডের হচ্ছে থাকার কারণে তার একটা ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেড়ে যাবে। আমি ওই যে বলছিলাম ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক এবং প্লাজমা অনকোটিক
এই দুইটা কিন্তু একটা 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 মানে একই নিত্যেরই দুইটা পাল্লা বলছিলাম। তা যেহেতু পানি অনেকক্ষণ ধরে যখন পেরিফেরাল পার্টে থাকতেছে, ভেনাস ড্রেনেজ হচ্ছে না, এই পানিটা বেশিক্ষণ থাকার কারণে সে তার ওয়ালে একটা চাপ দিবে। এই ওয়ালের যে চাপটা দিল, এইটাকে বলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেশি থাকার কারণে তার আরো হচ্ছে ইডেমা ডেভেলপ করবে। এই পানিটা জমা থাকার কারণে এই পানিটা ভেসেল যে আশেপাশে যে ইন্টারস্টেশন সেখানে গিয়ে অ্যাকুমুলেট হয়। তাহলে এই হচ্ছে টোটাল কিন্তু ইডেমার মেকানিজম, গতকালকের ক্লাসে বলছিলাম, আজকে আরেকবার বললাম আর কি। হ্যাঁ, তা দেখেন এই যে এখানে একটা কথা বলছে, পেরিফেরাল ইডেমা ইজ দ্য মোস্ট কমন ফিজিক্যাল সাইন অফ হাইপারভলিমিয়া। মানে যে হাইপারভলিমিয়া কারণ হচ্ছে পেরিফেরাল ইডেমা, এটা তো আপনারা জানেন। আর ডায়ুরেটিক্স দিলে আমরা হাইপার ভলিউমিয়াটা ট্রিটমেন্টটা মানে ম্যানেজ করতে পারি। যেমন আমরা বলি না যে একটা রুগীর হার্ট ফেলিওর উইথ পালমোনারি হাইপার টেনশন উইথ পালমোনারি ইডেমা, দেখবেন সারা বলে এই ল্যাসিক্স দাও ল্যাসিক্স দাও, বা হার্ট ফেলিওর হচ্ছে ল্যাসিক্স দাও, ঠিক আছে? কারণ ওই ল্যাসিক্সটা দিলে এটা ডায়ুরেটিক্সটা করে কি, হাইপার ভলিউমিয়া আছে, তার বাইবেজাল কিপিটেশন আছে, সেটা বিরুদ্ধে ভালো কাজ করে আর কি। কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কাজ করে, আগের ক্লাসে বলছিলাম। এটা আরেকটা নাম হচ্ছে অ্যাসিটাজোলামাইড। এটা কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর। এটা কি করে, ওই যে ইন্টারসেলুলার প্রোডাকশন অফ হাইড্রোজেন আয়ন সেটাকে তৈরি করা ব্লক করে দেয়। ওই যে বলছিলাম না আগের ক্লাসে, রাশেদ ভাই পড়ছেন না আপনারা ক্লাসটা আগের ক্লাসে? জি। হ্যাঁ, সেইটাই জি ভাই। জি ভাই। সেইটাই লিখছে এখানে। হ্যাঁ, এগুলো দেখেন ভাই এত ডিপে লাগবে না, আমি তো আগের ক্লাসটা যা বলছি সব এখানে আছে, যা যতটুকু দাগানো সেটাই পড়েন। এজিএল টু ইনহিবিটর এটা কাজ করে ওই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। লুপ ডায়োটিক্সটা কাজ করে হচ্ছে যে এনকে 2 সিএল কো ট্রান্সপোর্টার বলছিলাম। লুপ ডায়োটিক্স ওই যে যেটা হচ্ছে আমাদের লুপ অফ হেনরির উপর কাজ করে, বার্টার সিনড্রোম বলছিলাম আপনাদেরকে। সব আছে এখানে দেখেন, আমি যা যা বলছি। থায়াজিড ডায়োটিক্স এটা কাজ করে হচ্ছে আর্লি ডিস্টাল টিউবুলের উপর, সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার উপর। এটা যদি কনজেনিটালি অ্যাবসেন্ট থাকে এটাকে বলে জিটেলম্যান সিনড্রোম বলছিলাম। পটাশিয়াম স্পেরিং ডায়োটিক্স এটা ডিস্টাল কনভলিউটেড টিউবুলের উপর কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে যে অ্যালডোস্টেরন কাজ করে ইনাক চ্যানেলের উপরে, এটার জন্য হচ্ছে হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করতে পারে। এগুলো আগের ক্লাসে সব বলে ফেলছি ভাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন অসমোটিক ডায়োটিক্স হিসেবে ম্যানিটল হচ্ছে মোস্ট কমনলি ইউজ করা হয়, এবং এটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কাজ করে আর কি। তা এগুলা হচ্ছে ওভারঅল কিন্তু, এইগুলা দেখা যাচ্ছে যে আগের ক্লাসেরই পড়া ভাই। আগের ক্লাসে যা যা বলছে সব এখানে রিক্যাপিচুলেশন হিসেবে বলা হয়েছে। তো দেখেন এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এক্সাম নাইট টপিকস হিসেবে বলা হয়েছে। অ্যাডভার্স ইফেক্টস অফ লুপ অ্যাক্টিং এন্ড থায়াজাইড ডায়োটিক্স। এটা কিছু সাইড ইফেক্ট আছে স্যাররা খুবই পছন্দ করে। আমি একটা কথা প্রত্যেকটা ক্লাসে বলি এবং আবারও বলতেছি, স্যাররা হচ্ছে এই যে ড্রাগ ড্রাগ ড্রাগ, এটা স্যারদের খুবই পছন্দ ভাই। কারণ দেখবেন আমি শুধু এটা না, ধরেন আপনারা যারা অলরেডি বিভিন্ন হাসপাতালে যদি কেউ প্রাইভেটে জব করেন, অথবা যদি এফসিপিএস পালন করার পরে যখন এফসিপিএস ট্রেনিং এ ঢুকবেন, দেখবেন আপনার যে প্রফেসর স্যার আছে, সেই স্যার এসে প্রথমে বলে যে কোনো অফেন্ডিং ড্রাগ আছে কিনা। মানে স্যাররা সেটা ভাই, আমি এখানে জিয়া মেডিকেলে মানে বগুড়াতে আমি ট্রেনিং করতেছি, আমি ঢাকাতে যদি ট্রেনিং করি বা যে কোনো জায়গায় ট্রেনিং করি না কেন, রাউন্ডে স্যাররা যারা থাকে তারা তো দেখাচ্ছে যে ভাই মানে আগের আমলের মানুষ আর কি, সত্য কথা যেটা, যথেষ্ট জ্ঞানী গুণী মানুষ আর কি। তারা কিন্তু এগুলা মানে এসে বলে যে হচ্ছে কোনো ড্রাগ কজ আছে কিনা দেখো, কোনো ড্রাগ কজ আছে কিনা দেখো, এটাই বলে আর কি। ঠিক আছে? আচ্ছা, একটু আপনার লাইনে থাকেন, আমার একটা ফোন আসছে। হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই? হ্যালো, শোনা জি। যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে যেটা বলতেছিলাম যে ওই যে যেটা স্যাররা পছন্দ করে যে এসে বলবে রাউন্ডে যে কোনো অফেন্ডিং ড্রাগ আছে কিনা। যেমন আপনি একটা পেশেন্টকে দেখা যাচ্ছে ডায়াবেটিস দিচ্ছেন, পেশেন্ট দেখলেন যে একদম পেশেন্টটা মানে অল্টার্ড সেন্সোরিয়াম, পেশেন্টের ভুলভাল বকতেছে, পেশেন্টের কোনো মানে এ নেই। এরপরে ইলেকট্রোলাইজ করে দেখলেন যে কিরে, সোডিয়াম তো কমে গেছে 115, সিভিয়ার হাইপোনাট্রিমিয়া, এই জন্য পেশেন্ট হচ্ছে আবোল তাবোল বকতেছে।
ঠিক আছে ভাই, তাহলে আপনাকে অবশ্যই তখন আপনার অবশ্যই রোগীর ফাইল দেখতে হবে যে কোনো অফেন্ডিং ড্রাগ আছে কিনা দেখি তো। তাহলে এইটা আবারও বলতেছি, দেখবেন বিসিপিএস এর কোশ্চেন প্রত্যেকটা সেশনে থাকে ড্রাগ কজিং অমুক, ড্রাগ কজিং স্টিভেন জনসন সিনড্রোম, ড্রাগ কজিং অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে, ড্রাগ কজিং অমুক, দেখবেন একটা কোশ্চেন পাবেনই ভাই। এটা স্যারদের পছন্দ থাকে এই জিনিসগুলো, সুতরাং এই যে বক্সটা এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি যদি লুপ ডায়োটিক্স এবং থায়াজিক ডায়োটিক্স দেন তাহলে কি কি সাইড ইফেক্ট হতে পারে, তার হাইপোভোলিমিয়া হতে পারে, হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস হতে পারে, হাইপার ইউরেসিমিয়া হতে পারে, হাইপোম্যাগনেসিমিয়া হতে পারে। লুপ ডায়োটিক্স এর কাজ হচ্ছে হাইপার ক্যালসিউরিয়া করা। ওই যে আমি বলছিলাম ভাই, লুপের কাজ কি, লুপের কাজ হচ্ছে সে ইউরিন দিয়ে আমাদের, মানে একটা কিন্তু ইউরিন দিয়ে ক্যালসিয়াম বের করে দেয়, আর একটা হচ্ছে ইউরিন দিয়ে ক্যালসিয়াম কম বের করে, বলছিলাম না আপনাদেরকে। তা লুপের কাজ হচ্ছে ইউরিন দিয়ে বেশি বেশি ক্যালসিয়াম বের করে দিবে, এই জন্য হাইপার ক্যালসিউরিয়া। আর থায়াজয়েড হচ্ছে ক্যালসিয়ামটা বেশি মানে রিঅ্যাবজর্পশন করে, তাই ইউরিন দিয়ে ক্যালসিয়াম কম যায়, হাইপোক্যালসিউরিয়া। এছাড়াও আমাদের কিন্তু এই যে থায়াজিডিক ডায়াবেটিস থেকে কলেসিস্টাইটিস হতে পারে, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসও হতে পারে, মনে রাখেন। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, ইরেকটাইল ডিসফাংশন, এগুলো হতে পারে, হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি তাহলে বলতে পারেন যে ভাইয়া এতই যখন সমস্যা তাহলে আমরা যাব কোথায়। কথা হচ্ছে দেখেন এর লেখায় আছে শর্ট টার্ম আইভি থেরাপি উইথ লুপ ডায়াবেটিক এজেন্ট সাচ অ্যাজ ফ্লুসামাইড বা ল্যাসিক্স, যেটা বলে এটি ইউজফুল। এখন আমরা দেখা যাচ্ছে অনেক সময় কম্বিনেশন দিই, যেমন ফুসিট প্লাস দিই, তাই না, বা স্পাইরোকাট দিই, এগুলা কম্বিনেশনটা আরো হচ্ছে তাদের পটেন্সিটা বাড়ায় আর কি। হ্যাঁ, তা আমরা সাধারণত লুপ বা থায়াজিক ডায়োটিক্স এটা কম্বিনেশন করে দিতে পারি একটা পটাশিয়াম স্পেয়ারিং ড্রাগের সাথে, যেটা কমনলি ইউজ করি আমরা, স্পাইরোকাট। ঠিক আছে, আচ্ছা এই গেল। এখন আসেন আমরা একদম ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের যে অফিসিয়াল পড়া এটার মধ্যে চলে আসি। এতক্ষণ যেগুলো বলছি এই পড়াগুলোর মধ্যে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছুই নাই, দেয়ার মতো হচ্ছে যে বক্স 19.9 ইনফিনিটি স্টার এক্সামিনার টপিকস, ফিগার 19.4 ইডেমার যে মেকানিজম, এটা আপনাদের একটু জানা জানা থাকতে হবে, এটা পরীক্ষায় দেয়। এরপরে হচ্ছে এই যে আইভি ফ্লুইডের কিছু কম্পোজিশন, এটা দিয়ে কিন্তু দেখতেছেন পরীক্ষায় এমসিকিউ দিতে পারে। আচ্ছা, তারপরে এইখানে হচ্ছে এই যে এইটা বেসিক ডেইলি ওয়াটার এবং ইলেকট্রোলাইট রিকোয়ারমেন্ট, এটা গুরুত্বপূর্ণ। এছাড়া কিন্তু এই যে এতক্ষণ যা বলছি এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছুই নেই, এগুলো মানে বেসিক কথাবার্তা এবং আগের ক্লাসে পড়ায় ফেলছি। তাহলে আসেন আমরা এখন যেটাতে যাব, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলা আহ এগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন দিবে এবং ক্লিনিক্যাল পারপাসে আপনি পাবেন, এবং স্যারদের এই হাইপোনেট্রিমিয়া হাইপারনেট্রিমিয়া খুবই পছন্দের, পরীক্ষায় তারা দিয়ে থাকে। তাহলে হাইপোনেট্রিমিয়াটা হচ্ছে যখন আমরা 135 থেকে 145 বলি, এই রেঞ্জের কম যখন হয় তখন সেটাকে আমরা হাইপোনেট্রিমিয়া বলি। হাইপোনেট্রিমিয়া তো ভাই পাইলেই হবে না, আপনি সোডিয়াম কারেকশন করলেও হবে না, স্যাররা যেটা চায় যে আপনার কারণটা কি, কারণ খুঁজে বাইর করো। আপনি বললেন রাউন্ডের সময় যে স্যার এই রুগীটা আমাদের কাছে আসছে সোডিয়াম এত, স্যার পরে কোশ্চেন করবে, আচ্ছা ঠিক আছে হাইপোনেট্রিমিয়া তো বুঝলাম, তাহলে হাইপোনেট্রিমিয়া কারণটা কি। তখন দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা হা হয়ে বসে আছি যে কারণ তো স্যার খুঁজে বাইর করিনি। স্যার পরে বকা দিয়ে বলবে যে কারণ তাহলে দেখতে হবে না, তুমি তো খালি সোডিয়াম কারেকশন করলে হবে না, যেই কারণটা আছে সেটা তো কারেকশন করতে হবে, না হলে তো হবে না। একটা রোগীর ধরেন ভমিটিং হচ্ছে, ভমিটিং এর তো কারণ খুঁজতে হবে। তাহলে হাইপোনেট্রিমিয়াটাকে তিনটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে আমাদের হাইপোভলিউমিক হাইপোনেট্রিমিয়া, ইউভলিউমিক হাইপোনেট্রিমিয়া, হাইপার ভলিউমিক হাইপোনেট্রিমিয়া। বোঝা গেল কি? এখন এই তিনটা এক্সাম্পল পরীক্ষাতে দিয়ে থাকে, যেমন সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের সিয়াদ, সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়োটিক হরমোন, এটা করে থাকে ইউভোলেমিক হাইপোনাট্রিমিয়া করে থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটু আপনাদেরকে একটু ডিটেলস শিখাই দিই বা বলি, যেটা হাইপোভোলেমিক হাইপোনাট্রিমিয়া। এখানে মনে রাখবেন যে সোডিয়াম এবং পানি দুইটাই ডেফিসিট হবে, কিন্তু সোডিয়াম ডেফিসিটটা পানির যে ডেফিসিট সেইটার থেকে বেশি হবে। কি বললাম বলেন তো ভাই দেখি, সাগর ভাই। সোডিয়াম ডেফিসিট এবং পানির ডেফিসিট দুইটাই হবে, তবে সোডিয়ামটা পানি থেকে বেশি হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
তাহলে এটা কারণ কি কি? রেনাল থেকে যদি কোনো সোডিয়াম লস হয়, যেমন ডায়োটিক থেরাপি দিছি, থায়াজাইড, ওই যে বললাম থায়াজাইড দিলে আমাদের হাইপোনাট্রিমিয়া হতে পারে, অ্যাড্রেনোকর্টিক্যাল ফেলিওর হইতে পারে, ঠিক আছে। তারপর জিআইটি কোনো সোডিয়াম লস হইতে পারে, যেমন ভমিটিং, ডায়রিয়া, স্কিন সোডিয়াম লস। হ্যাঁ, এই যে মূল কথা যদি ভাই আমি বলি সহজে, আরো সহজ করে দিই আপনাদের, আপনি পেশেন্টের কাছে হিস্ট্রি নিবেন যে কোনো লসের হিস্ট্রি আছে কিনা। ঠিক আছে ভাই, লসের হিস্ট্রি থাকলে সেটা হাইপোভলিমিয়া, বলছিলাম না একটু আগে। তাহলে লসের হিস্ট্রি কি কি থাকতে পারে? যেমন জিআইটি লস মধ্যে কি আছে? ভমিটিং, ডায়রিয়া। তার স্কিন থেকে সোডিয়াম লসের পাথওয়ে কোনটা? বার্নের মধ্যে লস হয়। এরপরে তার কিডনি দিয়ে লস হইতে পারে, সেটা লস কি হয়ে দিয়ে হইতে পারে? ডায়াবেটিক দিয়ে হইতে পারে। এরপরে ধরেন যে তার অ্যাড্রেনোকর্টিক্যাল যে ফেইলর, দেখা যাচ্ছে যে তার যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, একজন হচ্ছে ওই যে যারা আইট্রোজেনিক কুশিং সিনড্রোম নিয়ে আসে, তাদের যে অনেক দিন ধরে স্টেরয়েড খাওয়ার পরে হঠাৎ করে সাডেন স্টপ করে দিচ্ছে, দিলে তার অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপরে পিটুইটারি গ্ল্যান্ডের যে একটা ফাংশন বা তার যে একটা আহ, ইয়ে ছিল, অর্ডার, সেটা কিন্তু লস হয়ে যায়। তখন সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট অ্যাডিসন ক্রাইসিস নিয়ে আসতে পারে বা অ্যাডিসন ডিজিজ নিয়ে আসতে পারে, পড়াইছিলাম আগের ক্লাসে। তাহলে এই যে মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপরে পিটুইটারির যে ফাংশন, সেটা লস হয়ে যাওয়ার কারণেও কিন্তু আমাদের অ্যাডিসন নিয়ে আসতে পারে। সহজ কথা যদি বলি, পেশেন্টের কোনো লসের হিস্ট্রি থাকলে সেটা হচ্ছে হাইপোভলিউমিক হাইপোনেট্রিমিয়া। এবং এক্ষেত্রে কি হবে? সোডিয়াম ওয়াটার দুইটাই লস হবে, কিন্তু সোডিয়াম লসটা পানি লসের থেকে, মানে ওয়াটার লসের থেকে বেশি হবে। এটিকে আমরা বলি হাইপোভলিউমিক হাইপোনেট্রিমিয়া। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই হাইপোভলিউমিক হাইপোনেট্রিমিয়া, হাইপার ভলিউমিক হাইপোনেট্রিমিয়া, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে হাইপোভলিউমিক হাইপোনেট্রিমিয়াতে সোডিয়াম এবং ওয়াটার দুইটাই কিন্তু লস হচ্ছে, কিন্তু ওয়াটারের থেকে আমাদের সোডিয়াম যে লস সেটা বেশি হচ্ছে। কিন্তু যেটা হাইপার ভলিউমিক হাইপোনেট্রিমিয়া, সেইখানে হচ্ছে এইখানে আমাদের যত না লস হচ্ছে তার থেকে রিটেনশনটা হচ্ছে বেশি। যেমন এইখানে এক্সেস পরিমাণ ওয়াটার রিটেনশন হচ্ছে, এবং এই ওয়াটার রিটেনশনের সাথে সোডিয়াম রিটেনশনও হচ্ছে। যেহেতু মানে এইখানে রিটেনশনটা হচ্ছে, ধরেন যে পানি, ওয়াটার রিটেনশনটা হচ্ছে, পানি যখন থাকে, এটা আপনাকে কেমনে বুঝাই, দাঁড়ান ছবি আঁকাই তাহলে বুঝবেন। হুম, মনে করেন এই যে এটা হচ্ছে আমাদের একটা পাত্র। এখন একটা পাত্রে এতটুকু পানি আছে, আর একটা পাত্র আঁকাইলাম, এই পাত্রে এতখানি পানি আছে। কথাগুলা কিন্তু বুঝেন একটু, ঠিক আছে? কথাগুলা আহ বুঝলে সহজ আর কি। আচ্ছা, তাহলে দেখেন, মনে করেন এইটাতে পানি এই পর্যন্ত, এটাতে পানি এই পর্যন্ত। তাহলে এইটার মধ্যে মনে করেন আমি কিছু সলুট রাখলাম। ওই যে আপনারা ভাই কেমিস্ট্রিতে পড়ছেন না, দ্রব্য, দ্রাবক, দ্রবণ পড়ছেন না ভাই? রাশেদ ভাই, সাগর ভাই পড়ছেন না? পড়ছেন? জি। জিনিসগুলা কি জি বলতে ভাই। পারবেন? জিনিসগুলা কি বলতে পারবেন? জি ভাই, মোটামুটি মনে আছে। আচ্ছা, মনে করেন এই যে এইটা হচ্ছে আমাদের যে পাত্র, হ্যাঁ, পাত্রের মধ্যে পানি আছে, পানিটা হচ্ছে দ্রাবক। পানিটা কি ভাই? দ্রাবক। দ্রাবক। বুঝছে না? হ্যাঁ, দ্রাবক। ভাই, আর আচ্ছা, দ্রব হচ্ছে সলিড, যেটা দ্রবণের এটার মধ্যে মধ্যে আছে। সলুট যেটা আমি আঁকাইলাম, এটার নাম হচ্ছে দ্রাব্য বা সলুট, দ্রাব্য। যদি বলি দ্রাব্য। হ্যাঁ, এই দ্রাবণের মধ্যে দ্রাব্যটা মিলে যেটা হয় সেটাকে বলা হয় দ্রবণ, তাই না ভাই? মানে ইংলিশে যদি বলি সলিউশন। এবার আসেন, তাহলে এই যে পাত্র যেটা দেখতেছেন, এই পাত্রের মধ্যে পানি যেটা আছে, এই পানিটা হচ্ছে ওয়াটার, ওয়াটারটা হচ্ছে দ্রাবণ। এই ওয়াটারের মধ্যে সোডিয়াম যেটা থাকে সেটা দ্রাব্য মানে সলুট। আর এই টোটাল পানি সহ লবণ সহ যে পাত্রটা দেখতেছেন, এটা সলিউশন। এখন এই পানি যদি কম থাকে, এর মধ্যে সলুট পার্টিকেল গুলা কাছাকাছি থাকবে না, তার কনসেন্ট্রেশনটা বেশি থাকবে না ভাই? থাকবে কিনা? আর যেখানে অবশ্যই পানি ভাই। পানি বেশি থাকবে, তার মধ্যে সলুটের কনসেন্ট্রেশনটা কম থাকবে না বেশি থাকবে বলেন তো? কম থাকবে পানি ভেরি বেশি গুড, কম থাকলে। থাকবে পানি বেশি থাকলে, হ্যাঁ। তাহলে এই সেম জিনিস হাইপার ভলিউমিয়াতে হচ্ছে যে তার ওয়াটার রিটেনশনটা বেশি হয়। তাহলে যখন এই যে ওয়াটার রিটেনশনটা বেশি হয়, তাহলে তার এই যে সোডিয়ামটার থেকে পানি যখন বেশি হয়ে গেল,
সোডিয়ামটা তুলনামূলক এখানে কম থাকে, এটাকে বলে ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া। কি বললাম ভাই বলেন তো, টার্মটা কি ইউজ করলাম? ডাইলিউশনাল হাইপোনাট্রিমিয়া। হুম হুম হুম। আচ্ছা, তারপরে যেটা করতে হবে, এটার পরে আমরা আসবো ইউভলিমিক। ইউভলিমিকের বেলায় দেখেন, ইউ মানে হচ্ছে প্রকৃত জিনিস, ইউ মানে হচ্ছে প্রকৃত। তাহলে যেহেতু আমি হাইপোভলিমিক হাইপার ভলিমিক পড়ে ফেললাম, এবার আমরা বলবো ইউভলিমিক। ইউভলিমিকে যেটা মনে রাখতে হবে, এখানে আসলে কোনো মেজর ডিস্টারবেন্স নাই সোডিয়ামের, এখানেও এক্সেস বডি ওয়াটার। এখন এক্সেস বডি ওয়াটারের কারণে দেখা যাচ্ছে যে তার ভলিউমটা, যেটা সোডিয়ামটা তুলনামূলক কম। এখানেও কিন্তু ডিটেনশন হচ্ছে, সোডিয়াম এবং ওয়াটার দুইটাই ডিটেনশন হচ্ছে। কিন্তু এইটাতে যেটা ইউ ভলিউম, এইটাতে হচ্ছে ভলিউম একটু বেশি বেড়ে গেছে, আর এটাতে ভলিউম এক আছে। ইউ ভলিউমিকের কজের মধ্যে আছে প্রাইমারি পলিডিপসিয়া, যদি কারো এক্সেসিভ ইলেক্ট্রোলাইট ফ্রি ওয়াটার ইনফিউশন করে, সিয়াদ আর হাইপোথাইরয়েডিজম। সহজ কথা বলি, স্যাররা হচ্ছে সিয়ারটা এক্সক্লুড করতে বলে যদি কোনো রুগীর পারসিস্টেন্ট হাইপোনাট্রিমিয়া থাকে, তার যদি কোনো কারণ খুঁজে না পাওয়া যায়, তখন কিন্তু আমাদের সিয়ারটা মাথায় মাথায় হচ্ছে চিন্তা করতে হয় আর কি। আচ্ছা, একটু আপনার লাইনে থাকেন, আসতেছি আমি। হ্যাঁ, তাহলে এবার আসেন, আমরা এখানে দুইটা ভাগে ভাগ করব, হাইপোনাট্রিমিয়াকে দুইটা ভাগে ভাগ করব, একটা অ্যাকুট হাইপোনাট্রিমিয়া আর একটা হচ্ছে ক্রনিক হাইপোনাট্রিমিয়া। এটা টাইম স্প্যান দিয়ে আমরা ভাগ করব। 48 ঘন্টা কম যদি হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাকুট হাইপোনাট্রিমিয়া। 48 ঘন্টার উপরে গেলে সেটা ক্রনিক হাইপোনাট্রিমিয়া। এই হাইপোনাট্রিমিয়াটাকে হচ্ছে মানে একটা আমরা টাইম ডিউরেশন অনুসারে ভাগ করলাম, আর একটা হচ্ছে তার সিভিরিটি অনুসারে আমরা ভাগ করব। সিভিরিটি অনুসারে একটা হতে পারে মাইল্ড, একটা হতে পারে মডারেট, আর একটা হতে পারে সিভিয়ার। মাইল্ড হচ্ছে 130 থেকে 145 35, মডারেট হচ্ছে 125 থেকে 129, সিভিয়ার হচ্ছে 125-এর যদি কম হয় বা 124-এর যদি কমে চলে আসে। এখন এইখানে মনে করেন যে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আগে যখন হচ্ছে ডেভিডসন 23 এডিশন ছিল, তখন কিন্তু এই সিভিয়ার হাইপোনাট্রিমিয়া বলতে 115 বুঝাইতো বা ওখানে লেখা ছিল, কিন্তু এখন কিন্তু 125-এর নিচে গেলে সেটা সিভিয়ার হাইপোনাট্রিমিয়া। এক্ষেত্রে অনেকের একটা কনফিউশন থাকে যে ভাইয়া তাহলে হচ্ছে 125-এর নিচে গেলেই কি আমি 3% সোডিয়াম ক্লোরাইড দিব? অনেক রোগীর কিন্তু 118 থাকে, তাও কিন্তু আমরা 3% সোডিয়াম ক্লোরাইড দিই না। এটা দেওয়ার আগে কারণ যে আপনার পন্টাইন ডিমাইলিনেশন হয়, আপনারা তো জানেনই আর কি অনেকে। তাই এটা দেওয়ার আগে দেখতে হবে পেশেন্টের কনসাসনেস কেমন। পেশেন্ট যদি অল্টার সেন্সোরিয়াম থাকে, কনসাসনেস যদি একটু অল্টার থাকে, তখন হচ্ছে আবোল তাবোল যদি বলে পেশেন্ট, তখন আমরা 125-এর নিচে গেলে দিই। আর না হলে যদি পেশেন্ট কনসাস থাকে, পেশেন্ট যদি তার ওরিয়েন্টেশন ঠিক থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে পেশেন্টকে সোডিয়াম ক্লোরাইড ট্যাবলেট এবং স্যালাইন দুইটার মাধ্যমে কারেকশন করার চেষ্টা করি। তাই যে সিয়াদ যেটা বলতেছে, সিয়াদটা কিন্তু খুবই খুবই ইনফিনিটেস্টার একটা টপিকস, এবং এটা স্যারদের খুবই পছন্দ, আমি আগে একটু আগে বললাম। সুতরাং সিয়াদটা একটু ভালো মতো বুঝতে হবে আপনাদেরকে। তা সবার আগে একটা কথা বলি, যে সেটা হচ্ছে সিয়াদ ইজ এ ডিজিজ অফ এক্সক্লুশন। সিয়াদ ইজ এ ডিজিজ অফ এক্সক্লুশন মানে কোন একটা রোগী পাইলেই প্রথমে আপনাকে সিয়াদ বলা যাবে না। সিয়াদ হচ্ছে সবকিছু আগে এক্সক্লুড করবেন, তারপর সিয়াদ বলতে হবে। সাপোজ আপনি একটা রোগীর মনে করেন যে তার দেখলেন তাকে, এই যে এখানে লেখা আছে নো রিসেন্ট ইউজ অফ ডায়াবেটিক্স, সে এখন কোনো ডায়াবেটিক্স এর উপরে আছে কিনা, যদি ডায়াবেটিক্স এর উপরে না থাকে, তাহলে সেটা আপনাকে সিয়াদ চিন্তা করতে হবে। তারপরে হাইপোনাট্রিমিয়ার আদার যে কজ সেগুলো এক্সক্লুড করতে হবে। তারপরে দেখতে হবে যে তার কোনো অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি আছে কিনা, থাইরয়েড পিটুইটারি রিনাল ইনসাফিসিয়েন্সি আছে কিনা, এগুলো থাকলে সিয়াদ হবে না, এগুলো অবশ্যই অ্যাবসেন্ট থাকা লাগবে। তাহলে কি কি বললাম, ওই যে একটু আগে বললাম যে এটা হচ্ছে ডিজিজ অফ এক্সক্লুশন,
যদি কারো ডায়োটিক্স ইউজ করার হিস্ট্রি থাকে তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে তার হাইপোনাট্রিমিয়াটা হচ্ছে ডায়োটিক্স এর কারণে, তাহলে তো আর সিয়াদ হবে না। কোন একটা পেশেন্টের যদি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি থাকে সেটাও আপনি তখন বুঝে গেলেন যে এটা হাইপোভলিউমিক হাইপোনাট্রিমিয়ার কারণে, অ্যাড্রেনোকর্টিক্যাল ফেলিওর কারণে হচ্ছে। কোন পেশেন্টের থাইরয়েড ইনসাফিসিয়েন্সি আছে, পিটুইটারি বা রেনাল ইনসাফিসিয়েন্সি আছে, তাহলেও বুঝে গেলেন যে তার সিয়াদ নাই। ঠিক আছে, তাহলে সবার আগে আমাকে যেটা করতে হবে এগুলা দেখতে হবে। এবং হাইপোনেট্রিমিয়ার আদার যে কজ গুলো আছে, যেমন তার কোনো রেনাল সোডিয়াম লসের হিস্ট্রি আছে কিনা, জিআইটি সোডিয়াম লসের হিস্ট্রি আছে কিনা, স্কিন সোডিয়াম লসের হিস্ট্রি আছে কিনা, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সিরোসিস, নেফ্রোটিক সিনড্রোম, ক্রনিক কিডনি ডিজিজ এটা আছে কিনা। একটা পেশেন্ট আসলো আপনার কাছে, আপনি সিয়ার ধারণা করতেছেন, এখন দেখলেন আল্ট্রাসাউন্ডটা বাইর করলেন, বাইর করার পর দেখলেন যে কিরে এই রোগীর তো রেনো রেনাল সাইজটা ছোট হয়ে গেছে, কর্টিকোমেডুলারি জাংশনটা লস হয়ে গেছে, ইনক্রিজড ইকোজেনিসিটি আছে, তার মানে এটা পেশেন্টটা সিকেডির পেশেন্ট। এখন এই সিকেডির পেশেন্ট তার বেলায় যদি আপনি সিয়ার চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। এখানে বলেই দিছে এক্সক্লুশন অফ আদার কজেস অফ হাইপোনেট্রিমিয়া। ধরেন একটা পেশেন্ট যার সিকেডি আছে, তার হাইপার ভলিউমিক হাইপোনেট্রিমিয়া আছে, তখন তো আপনি জানলেনই এটা হাইপার ভলিউমিক হাইপোনেট্রিমিয়া আছে, তার বেলায় আর সিয়ার হবে না। এছাড়া একটা পেশেন্টের ক্লিনিক্যাল ইউভলিউমিক, ধরেন একটা পেশেন্টের বিপি পাওয়া যাচ্ছে না, তাকে আপনি সিয়াদ বলতে পারবেন না। অথবা আর একটা পেশেন্টের ফ্লুইড ওভারলোডের পাচ্ছেন আপনি, বা তার হচ্ছে হাইপার ভলিউমিয়া আছে, সেটা দেখা যাচ্ছে যে এই যে আমরা উপরে পড়ছি না, হয়ে গেল এই যে হাইপার ভলিউমিয়ার কমন ফিজিক্যাল সাইন কি, পেরিফেরাল ইডেমা। একটা পেশেন্ট আপনি দেখলেন যে তার পেরিফেরাল ইডেমা বোঝাই যাচ্ছে, তাহলে তো তার বেলায় সিয়াদ হবে না। আমার কথা বুঝতে পারছেন রাশেদ ভাই, মামুন ভাই, সাগর ভাই? জি। এটা কেন বললাম এতক্ষণ ধরে ভাই, সিয়ারটা একটা কমন মিস ডায়াগনোসিস হয়। সবাই কিছু পাইলেই মানে আমাদের একটা টেন্ডেন্সি থাকে, এই টেন্ডেন্সি আমারও আছে ভাই, হ্যাঁ, আপনাদেরও থাকবে বা থাকতে পারে। সেটা হচ্ছে আমরা মেডিসিনে দেখা যাচ্ছে যে বা মেডিকেল সায়েন্সে রেয়ার টপিকস বা রেয়ার জিনিসগুলো এগুলো আমাদেরকে খুব টানে। কোন একটা কিছু পাইলে হ্যাঁ এটা এটা হইতে পারে, এটা এটা হইতে পারে, বাট কমন জিনিস সবার আগে চিন্তা করতে হবে। এই যে যেটা বললাম, আমি তো ওয়ার্ডে ডিউটি করি, আমি দেখি আমার অনেক কলিগ দেখা যাচ্ছে যে প্রথমে বলতেছে যে এটা সিয়াদ, তারপরে দেখা গেল যে এটা ড্রাগ ইনডিউস, থায়াজিড খায়, থায়াজিড খায় হচ্ছে তার হাইপোনাট্রিমিয়া হয়েছে, তখন দেখা যাচ্ছে স্যার বললো যে এটা আগে সিয়াদ কেন বলছো। তাহলে এটা কিন্তু আমাদের টেন্ডেন্সি হয় যে আমরা আগে সিয়াদ ট্যাগ দিয়ে দিই, এটা ট্যাগ দেওয়া যাবে না। আগে হচ্ছে সবগুলা এগুলা এক্সক্লুশন করতে হবে, এটা হচ্ছে ইট ইজ এ ডিজিজ অফ এক্সক্লুশন। ঠিক আছে, আচ্ছা এবার আসেন সিয়াতে কি কি কারণ হতে পারে। এইটা মেনলি চিন্তা করবেন, আমি একটু সহজ করে দিই আপনাদেরকে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে মাথা থেকে আসেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি কোনো অসুখ হয়, যেমন তার পেশেন্টের কোনো হেড ইনজুরি ট্রমার হিস্ট্রি আছে, পেশেন্টের স্ট্রোক হয়েছে, তার হয়েছে মেনিনজাইটিস হয়েছে, বা টিউবারকুলার মেনিনজাইটিস হয়েছে, কোনো ইনফেকশন, সাইকোসিস, হ্যাঁ, তারপরে মাথা গেল, মাথায় টিউমারও হইতে পারে, এই দেখেন এই যে টিউমার। এবার মাথা থেকে ভাই আপনি একটু নিচের দিকে নামেন, পালমোনারি ডিসঅর্ডার মানে বুকে নামেন, বুকে যদি তার কোনো নিউমোনিয়া হয়, টিবি হয়, টিবিও সিয়াদ করতে পারে, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সিয়াদ হইতে পারে। ঠিক আছে, তাহলে মাথা গেল, বুক গেল। এরপরে ভাই হচ্ছে আমি বললাম স্যারদের খুবই পছন্দের একটা জিনিস, ড্রাগ ড্রাগ ড্রাগ। আল্লাহর হস্তে ভাই পড়বেন, দিবে ড্রাগ কজিং সিয়াদ, এমসিকিউ হিসেবে দিবে, দেখেন 3 স্টার দিচ্ছে পাঠনের জন্য। তাহলে কি কি ড্রাগ করতে পারে, খুবই সহজ। একটা পেশেন্ট সাইকোট্রপিক ড্রাগ খায়, ধরেন রেসপেরিডন খায়, কোইটাপাইন খায়, ঠিক আছে, বা অ্যান্টিডিপ্রেসেন্ট খায়, ধরেন অ্যামিটিপটেলিন খায়, সার্টালিন খায়। খাওয়ার পরে পেশেন্টের দেখা যাচ্ছে যে 1 বছর 2 বছর ধরে খাচ্ছে, পেশেন্টের মাথা ঘুরায়, পরে আপনি আহ ইলেকট্রোলাইট করে দেখলেন যে তার হচ্ছে কনসিস্টেন্টলি হাইপোনাট্রিমিয়া থাকে, পরে ড্রাগটা অফ করে দেখলেন আবার হচ্ছে তার এটা লেভেলে চলে আসতো, তার মানে ড্রাগ কস। সে অ্যান্টিকনভালসেন্ট খায়, ফিনাইটোইন খায়, তার কোনো সাইটোটক্সিক এজেন্ট সে খায়, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট সালফোনাইল ইউরিয়া সে খায়, অপয়েড খায়। তাহলে এইগুলো কিন্তু আমাদের সিয়াত করে থাকে, এগুলো চিন্তা করতে হবে, ইডিওপ্যাথিক কজও থাকতে পারে। তো এগুলা বেলা যেটা হয় ডায়াগনোসিসটা হচ্ছে প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন যেটা, সেটা সাধারণত 130-এর কম থাকে। তাহলে যে আমি যেটা বললাম যে আপনার সিয়াদ মানে কি হাইপোনেট্রিমিয়া, তাহলে একটা পেশেন্টের ধরেন আপনি প্লাজমাতে সোডিয়াম কনসেন্ট্রেশন ইলেকট্রোলাইট করে পেলেন 132, তাহলে এটা কিন্তু আগে সিয়াদ বলা যাবে না, বলেই দিছি 130-এর কম থাকবে টিপিক্যালি।
এখন আমি বলছি সোডিয়ামটা আমাদের প্লাজমা অসমোলারিটিটা মেনটেন করে, তা যার হচ্ছে সোডিয়াম কনসেন্ট্রেশন কম থাকবে তার কিন্তু প্লাজমা অসমোলারিটি এমনিই কমে যাবে। তা নর্মালি আমাদের অসমোলারিটি 280 থেকে 300-র মধ্যে থাকে। সিয়াদের পেশেন্টের দেখবেন প্লাজমা অসমোলারিটি যদি আপনারা মেজার করেন, মানে পরীক্ষা করতে দেন ল্যাবে, সেখানে 275 কম আসবে। একই সাথে আমরা তাকে প্লাজমা অসমোলারিটির সাথে ইউরিন অসমোলারিটি, প্লাজমা প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশনের সাথে তার ইউরিন সোডিয়াম কনসেন্ট্রেশনও দিব। যেহেতু ভাই আমি বললাম যে এখানে তার হাইপোনেট্রিমিয়া হচ্ছে, তার মানে তার ভলিউম ঠিক আছে ঠিকই, কিন্তু তার হচ্ছে কিন্তু ইউরিন দিয়ে সোডিয়াম লসও হয়ে যাচ্ছে। তাহলে তার ইউরিন অসমোলারিটি কিন্তু মিনিমালি লো থাকতেছে না, তার মিনিমালি লো না থাকতেছে না মানে ইউরিন অসমোলারিটি বেশি। যেহেতু ইউরিন দিয়ে তার সোডিয়াম বের হয়ে যাচ্ছে, সোডিয়াম থাকার কারণে ইউরিনের অসমোলারিটি যেটা সেটা বেড়ে যাবে। বেড়ে কত হবে? 100-র উপরে থাকবে। এবং ইউরিন দিয়ে যে সোডিয়ামটা যাচ্ছে, ইউরিনের সোডিয়াম কনসেন্ট্রেশন 30-এর বেশি থাকবে। তাহলে যদি কারো ইউরিন সোডিয়াম কনসেন্ট্রেশন 30-এর বেশি থাকে, ইউরিন অসমোলারিটি 100-র বেশি থাকে, প্লাজমার অসমোলারিটি কম থাকে, প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন কম থাকে, ভাই এটা কমন সেন্স। আপনি চিন্তা করেন, আমার প্লাজমাতে সোডিয়াম কনসেন্ট্রেশন কম, প্লাজমাতে প্লাজমা অসমোলারিটিও কম, মানেটা কি? তাহলে যাচ্ছে কোথায় এগুলো? ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে। ইউরিন দিয়ে যখন বের হয়ে যাবে তখন ইউরিনের অসমোলারিটি কি হবে? বেশি হবে। ইউরিনের সোডিয়াম কনসেন্ট্রেশন কি হবে? বেশি হবে। ঠিক আছে? তাহলে এই সব কিছু মিলে হচ্ছে এটা সিয়াদ। এই বক্সটা এতক্ষণ ধরে বলার কারণ হচ্ছে এইখান থেকে পরীক্ষায় অনেকবার কোশ্চেন দেয়, অনেকবার কোশ্চেন দেয়। এবং আপনাদের যেটা সমস্যা ভাই, যে আপনারা এই সিয়ারটাই ভুল করে আসেন। কারণ স্যারদের একটা আহ, থাকে, মানে এই সিয়াদের পিছনে স্যাররা হচ্ছে ওয়ার্ডে অনেক রুগী সিয়াদ ডায়াগনোসিস হয়, কিন্তু হইলেও এটা ডিজিজ অফ এক্সক্লুশন, কোনো কিছু পাওয়া যাচ্ছে না, তারপরে গিয়ে সেটা সিয়াদ হয়। ঠিক আছে? এখন এই জিনিসগুলা ভাই একটু চিন্তা করতে হবে, কারণ আমরা হচ্ছে আসলে এই কথাগুলা মনে হয় যে এটা তো পারি, এটা তো পারি। ভাই পারেন, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে যে এটা পরীক্ষা যখন আসে তখন কিন্তু এই জিনিসগুলো একটু ঘুরায় পেঁচায় দেয়। কারণ ঘুরায় পেঁচায় যখন দেয় তখন দেখা যাচ্ছে যে কোরিলেশন করে পড়া বা পড়লেই তো হয় না, জানা জিনিসই দেখবেন যে আপনাদের ভুল হবে। বোঝা গেল ভাই? আচ্ছা, তা আমি এই জিনিসটাকে, ইনফিনিটি যেহেতু টপিকস, এটা এই জন্য একটু সময় দিয়ে পড়ালাম, আরো সুন্দর করে গুছায় আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখেন আপনারা। হুম, আচ্ছা, দেখেন আমি এখানে কি লিখছি। সিয়াদের পেশেন্ট সাধারণত ইউভলিমিক, নর্মোটেনসিভ হয়। যেহেতু ইউভলিমিক তাহলে তার প্রেশার নর্মাল হবে এবং তার কোনো ইডেমা থাকে না। ইডেমা যদি থাকতো তাহলে তার হাইপার ভলিমিয়া হইতো। যদি তার প্রেশার, ওই যে বললাম পেরিফেরাল ইডেমা হাইপার ভলিমিয়ার একটা সাইন। আবার যদি তার আহ বিপি কম থাকতো তাহলে কিন্তু তার সেটা হাইপোভলিমিয়া হইতো। যেহেতু তার ইউভলিমিক তাহলে তার নর্মোটেনসিভ। বোঝা গেছে রাশেদ ভাই? আচ্ছা, এখন কোন পেশেন্ট যদি জি। হাইপোনেট্রিমিয়ার সাথে ইডেমা থাকে তাহলে অন্য ডায়াগনোসিস চিন্তা করতে হবে, যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, হাইপোনেট্রিমিয়া আছে, ইডেমা আছে। যে সকল ড্রাগের সাইড ইফেক্টে সিয়ার ডেভেলপ করতে পারেন, সালফোনাইল ইউরিয়া, থায়াজাইড, অ্যান্টি ডিপ্রেসেন্ট যেমন সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, অ্যান্টি ডিপ্রেসেন্ট, টিসি অ্যান্টি ডিপ্রেসেন্ট, মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, এইগুলো কিন্তু অ্যান্টি ডিপ্রেসেন্ট। ফেনোথায়াজিন, ঠিক আছে, কার্বামাজেপিন, এগুলো কিন্তু সব যে অ্যান্টি কনভালসেন্ট, অ্যান্টি সাইকোটিক, ভিনক্রিস্টিন, ভিনব্লাস্টিন, এগুলো আছে কেমোথেরাপির যে ওষুধগুলা, সাইক্লোফসফামাইড, ক্লোরোপ্রোমামাইড, হ্যাঁ, ওমেপ্রাজলও করতে পারে। সিয়াদের ইনিশিয়াল ট্রিটমেন্ট হচ্ছে সবার আগে আমরা কি করব, অবভিয়াসলি প্রিসিপিটেন্ট যেটা ড্রাগ সেটাকে স্টপ করব। যদি কোনো অবভিয়াস প্রিসিপিটেন্ট না পাওয়া যায় আমাদের প্রথমে কাজ করতে হবে ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে, এবং দ্বিতীয় যেটা ডেমেক্লোসাইক্লিন দিতে হবে, ডেমেক্লোসাইক্লিন। আচ্ছা, এবার দেখেন এই ছবিটা খেয়াল করেন। এটা যদিও আসলে একটা রেসিডেন্সিতে আসা প্রশ্ন, তারপরও এটা আপনারা এফসিপিএস ও এমসিকিউ দিতে পারে। দেখেন সহজ জিনিস প্রশ্নটা, বিসিপিএস বলেন বা পোস্ট গ্রাজুয়েশনের প্রশ্নগুলো কিরকম আসে সেটা দেখানোর জন্য এটা দেখানো। লিখছে যে ফিচার্স অফ সিয়াদার, দেখেন কি লিখছে, লো প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন। তা আমি আপনাদেরকে বললাম যে ভাই প্লাজমাতে সোডিয়াম কনসেন্ট্রেশনও কম থাকবে, সোডিয়াম কনসেন্ট্রেশন কম থাকার কারণে সোডিয়ামটা যেহেতু প্লাজমা অসমোলারিটিটা মেনটেন করে, তাহলে সোডিয়ামই যখন কমে যাবে
তখন অসমোলারিটিটা কমবে না বাড়বে সাগর ভাই? অবশ্যই কমে যাবে। অবশ্যই কমে যাবে, তাহলে বি কি হবে? ফলস, তাই না ভাই? আচ্ছা, তারপরে দেখেন বলছে ইউরিন অসমোলারিটি 150 মিলিমোল/লিটার। দেখেন ইউরিন অসমোলারিটি আমি যে বললাম প্লাজমাতে কমে যাচ্ছে, তাহলে ভাই যাচ্ছেটা কোথায়? ইউরিন দিয়ে বাইর হয়ে যাচ্ছে। ইউরিন দিয়ে যখন যাবে তাহলে তার প্লাজমা অসমোলারিটি, সরি, ইউরিন অসমোলারিটিটা হচ্ছে হাই হবে, সেটা 100-র বেশি থাকবে। তাহলে এখানে বলছে 150, তাহলে এটা ট্রু। ইউরিন সোডিয়াম কনসেন্ট্রেশন লেস দ্যান 30, এটা তাহলে ফলস। কেন ভাই? ওই যে আমি বললাম ইউরিনে অসমোলারিটিটা নট মিনিমালি লো, মানে তার হাই থাকতেছে 100-র উপরে। হাইটা থাকতেছে কারণটা কি? কারণ হচ্ছে ইউরিনে সোডিয়াম যাচ্ছে, তাই তাহলে সোডিয়ামের কনসেন্ট্রেশনটা বেশি হবে, 30-এর বেশি। এবার বলছে রেস্ট প্লাজমা ইউরিক অ্যাসিড, এটার সাথে ইউরিক অ্যাসিডের কোনো সম্পর্ক নাই, তাহলে এটা ফলস। দেখেন এখানে এ করেই দিচ্ছে, দেখেন এই যে দাগটা দেয়া আছে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে দাগ দেয়া। এখানে ক্রাইটেরিয়ার মধ্যে আছে অবশ্যই আপনার প্লাজমা ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড এগুলা লো নরমাল। লো নরমাল মানে অবশ্যই এগুলা লো থেকে নরমালের মতো থাকবে, কিন্তু কখনোই হাই হবে না। ক্রিয়েটিনিন যদি হাই থাকতো সেটা রেনাল ইনসাফিসিয়েন্সি ইন্ডিকেট করত। যদি প্লাজমা ইউরিয়া ইউরিক অ্যাসিডটা বেশি থাকতো সেটাও রেনাল ইনসাফিসিয়েন্সিটাকে ইন্ডিকেট করত। যেহেতু এগুলা লো থেকে নর্মাল রেঞ্জে থাকে, সুতরাং এগুলা যখন বেশি থাকবে সেটা সিয়াদ হবে না। এই জন্য এই অপশনটা দিচ্ছে রেস্ট প্লাজমা ইউরিক অ্যাসিড, তাই এটা হবে ফলস। ক্লিয়ার ভাই? প্রশ্নটা কি বুঝতে পারছেন? সিয়াদ ভাই থেকে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন রাশাদ ভাই। জি ভাই, বলছিলাম যে এই ইউরিন দিয়ে সোডিয়াম বের হয়ে যাচ্ছে, এটার মেকানিজম কি, কেন যাচ্ছে? ভেরি গুড। ইউরিন দিয়ে সোডিয়াম বের হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি, মানে আমি তো বলবো রাশেদ ভাই প্রশ্নটা করছে, যেহেতু রাশেদ ভাই করছে, বাকিরা যারা আছে তারা একটু বলেন তো যে এই যে হোয়াট ইজ দ্য মেকানিজম, এটা মেকানিজমটা কি? চেষ্টা করেন, না পারলে আমি বলবো, মানে এটা কেন ধরতেছে আপনাদেরকে থিঙ্কিং করানোর জন্য। কেউ বলতে পারবেন? ভাই নামের ভিতরেই তো সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টি ডাই, মানে এডিএই সিকনেশন। রেনিন অ্যালডোস্টেরন যে সিস্টেমটা ওটা ইয়ে হয়। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন, আবার বলেন, বুঝতে পারলাম না। ওই যে রেনিন অ্যালডোস্টেরন যে ইয়াটা সিস্টেমটা, ওখান থেকে স্যার ভাইয়া ই হয় না যে সোডিয়ামটা মানে রিঅ্যাবজর্পশন হয় না, ব্লকেজ হয়ে যায়। আচ্ছা, আর একটু আগে কে জানি একজন বললেন নামের মধ্যে আছে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এটা কে বললেন ভাই? আমি বলতেছিলাম ভাই। সাগর ভাই বলতেছিলেন, তাই না? জি ভাই। ভেরি গুড, এইটাই মূল কারণ। দেখেন নামেই পরিচয়, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। দেখেন ভাই আমি একটা কথা বলি, ওয়াটার রিঅ্যাবজর্পশন, যেটা ওয়াটার এবং সোডিয়াম রিঅ্যাবজর্পশন, এটার জন্য দায়ী কয়েকটা জিনিস আছে, যেমন হ্যাঁ রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন তো অবশ্যই দায়ী। ঠিক একইভাবে আরেকটা জিনিস দায়ী আছে, সেটা হচ্ছে এডিএইচ। কোনটা দায়ী ভাই? এডিএইচ, তাই না? এই দেখেন এই ছবিটা দেখে তাহলে আপনার ক্লিয়ার হবে। এই যে ছবিটা আগের ক্লাসের যে ছবি, মনে আছে ভাই এই ছবিটা? আচ্ছা, একটু আপনাদেরকে তাহলে জুম করে দেখায় আরো ক্লিয়ার হবে। দেখা যাচ্ছে কি ভাই ছবি? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার কার্সরটা যেখানে আছে এখানে একটা জিনিসকে দেখতে পারতেছেন, এই যে এডিএইচ এর একটা রিসিপ্টর আছে, ভি টু রিসিপ্টর দেখা যাচ্ছে ভাই? ভাই সাগর ভাই, তারপর রাশেদ ভাই, জি রাশেদ ভাই তো প্রশ্ন করছিলেন। তাই এই যে রিসিপ্টরটা থাকে জি জি। এটা লেড ডিস্টাল টিউবুলে থাকে। লেড ডিস্টালে এডিএইচ ভি টু রিসিপ্টর থাকে, ভি টু ভেসোপ্রেসন রিসিপ্টর থাকে। তো এখন যেটা হয় আমাদের সিয়াদের বেলায়, এডিএইচ হরমোন যেটা থাকে, এডিএস অ্যান্টিডায়াবেটিক হরমোন, এই অ্যান্টিডায়াবেটিক হরমোনের একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হাই লেভেলের অ্যাকশন হয়। হ্যাঁ, এখন এই যে মানে হওয়ার কথা তো ভাই অ্যাপ্রোপ্রিয়েট একটা, ঠিক আছে, এই যে এটার এই যে রিসিপ্টরটা একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করে সিয়াদের কারণে আর কি। যখন হয় এখন এটি কি কারণে এই রিসিপ্টরটা এরকম ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজ করে সেটার স্পেসিফিক কোনো কারণ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। মানে মেকানিজম আর কি, মেকানিজমের কথা বলতেছি আর কি, যে কিভাবে এটা প্রভোগ করে। তা বিজ্ঞানীরা দেখছে যে কয়েকটা জিনিস প্রভোগ করে, যে যেমন কারো যদি টিউমার থাকে, ঠিক আছে, যেমন
আরো সুন্দর করে আপনাকে বুঝাই। হোয়াট ইজ প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম? পড়ছেন না প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম ভাই? জি ভাই। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের কিন্তু একটা প্রেজেন্টেশন হচ্ছে সিয়াদ। মনে আছে কি ভাই, পড়ছিলেন? জি। হ্যাঁ। তাহলে ধরেন একজন টিউমার আছে। স্মল সেল কার্সিনোমার, ভেরি জি। গুড, হ্যাঁ, স্মল সেল কার্সিনোমাতে। তাহলে তার বেলায় কিন্তু হচ্ছে সিয়াদ হইতে পারে। একটা পেশেন্ট হচ্ছে চেন স্মোকার, তার ক্যাকাক্সিক পেশেন্ট, তার হচ্ছে দীর্ঘদিন ধরে তার হচ্ছে হাইপোনাট্রিমিয়া, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর স্যার বললো যে দেখো তো একটা বুকের এক্সরে করে দেখা গেল একটা মাস লেশন, সিটি স্ক্যান করে দেখা গেল, সিটি গাইডে ডেফিনেসি করে দেখা গেল স্মল সেল কার্সিনোমা, এই কারণে তার সিআর ডেভেলপ করছে। এখন ভাই এইটা তো কজ, বাট হোয়াটস দ্য মেকানিজম প্যাথোফিজিওলজি বাহাইন্ড দিস, এটা আসলে এক্সাক্ট মেকানিজম আনক্লিয়ার। হ্যাঁ। তবে যেটা হয় সেটা হচ্ছে যে সিয়াদের বেলায় এই যে এডিএস ভি2 রিসিপ্টর যেটা, এইটা আমাদের ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজ করে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজ করার কারণে এখান থেকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্টিবায়োটিক হরমোনটা বেশি বেশি রিলিজ হয়। এখন ধরেন এডিএস এর কাজটা কি, যদি আমার শরীরে পানি কম থাকে, পানি যদি কম থাকে তাহলে এডিএস এর কাজ কি তখন, এই যে টিউবুল থেকে যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হওয়ার পরে যে সলুটটা আসলো, এইখান থেকে সোডিয়ামটা আমাদের বডিতে রিঅ্যাবজর্পশন বেশি করা। এটা কখন করবে? যদি আমার শরীরে ভলিউম কমে যায়, হাইপো ভলিউমিয়া হয়, তখনই এটা করে, তাই না ভাই? রাশেদ ভাই, এটা তো বোঝেন নাকি? এখন জি জি জি। দেখা যাচ্ছে একজনের ইউ ভলিউমিয়া, মানে তার ভলিউমের কোনো ইস্যুই নাই, ভলিউমটা বেশিও নাই কমও নাই, তার হাইপো ভলিউমিয়াও নাই হাইপার ভলিউমিয়াও নাই। হাইপার ভলিউমিয়া হইলে এডিএস তো কাজ করার কোনো কথাই নাই, ভলিউম কম হইলে না কাজ করার কথা ছিল। কারণ একটা লোকের ভলিউম হচ্ছে ইউ ভলিউমিয়া, তার আসলে এখন এডিএস কাজ করার কথা না। কিন্তু এই রুগীর বা এই কেসদের বেলায় দেখা যাচ্ছে ইউ ভলিউমিয়া থাকা সত্ত্বেও তার এডিএস হচ্ছে বেশি বেশি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি রিলিজ হচ্ছে। তো এডিএস যখন এক্সেসিভ রিলিজ হচ্ছে, এই এডিএসটা এসে কাজ করতেছে লেট ডিস্টাল টিউবুলের এই যে রিসিপ্টরটা এডিএস ভি2 রিসিপ্টর, এই এডিএস ভি2 রিসিপ্টর উপরে কাজ করলে এই রিসিপ্টরটা আমাদের যে কালেক্টিং ডাক ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এটার উপরে মানে এটার উপরে মেনলি কাজ করে। তখন এই রিসিপ্টরটার কাজ হচ্ছে কি কাজ করে, এই সোডিয়ামটাকে, মানে এই যে এ, এই সোডিয়াম যেটা, এই যে রিসিপ্টরটা যেটা, এটি ইনঅ্যাপ্রোপ্রিয়েট যখন কাজ করে, কাজ করার কারণে দেখা যাচ্ছে যে আমাদের এইখানে আরেকটা চ্যানেল থাকে যেটা আমাদের এই ছবিতে নাই। এটাকে বলা হয় যে অ্যাকুয়াপরিন চ্যানেল বলে, অ্যাকুয়াপরিন। নাম শুনছেন কি? জি জি, নাম শুনছি, পড়ছি কোথায় জানি। হ্যাঁ, অ্যাকুয়াপরিন। আচ্ছা, এখন এইডিএস এর কাজ হচ্ছে যে ভাই আমার হচ্ছে বেশি বেশি ওয়াটার অ্যাবজর্পশন করা। তা ওয়াটার অ্যাবজর্পশন করা ঠিক আছে, কিন্তু সোডিয়ামটা যেটা, সে এইটার যেহেতু আমাদের ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি এডিএস রিলিজ করতেছে, এডিএস তখন করবে কি, ওয়াটারটা হচ্ছে সে আমাদের বেশি বেশি অ্যাবজর্পশন করবে, সোডিয়ামটাকে সে বলবে যে বাবা তোমাকে আমার এত দরকার নাই, তুমি চলে যাও। কারণ এখানে তো কাজ করতেছে অ্যাপ্রোপ্রিয়েট না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এইটার কারণে দেখা যাচ্ছে যে সোডিয়ামটাই যেহেতু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হিসাবে, মানে যেহেতু অ্যান্টিডায়াবেটিক হরমোনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, সে ওয়াটারটাকে রিঅ্যাবজর্পশন করতেছে, করে সে আমাদের সোডিয়ামটাকে ইউরিন দিয়ে পাস করায় দিচ্ছে। সোডিয়াম যখন এরকম ইউরিন দিয়ে পাস হয়ে যাচ্ছে, তখন হচ্ছে এটা ইউভলিউমে কেন থাকতেছে, ইউভলিউমে থাকার কারণ হচ্ছে এটা ভাই, যে সে কিন্তু এখান থেকে সোডিয়ামটাকে বের করে দিচ্ছে, কিন্তু পানিটাকে কিন্তু সে ঠিকই প্লাজমাতে রিঅ্যাবজর্পশন করতেছে। ক্লিয়ার রাশেদ ভাই? এইটার কারণে পেশেন্ট কিন্তু দেখা যাচ্ছে যে তুলনামূলক তার সোডিয়াম জি 128 130 থাকতেছে, বাট মানে পেশেন্ট ইউভলিমিক স্ট্যাটাস, এই জন্য আমরা বুঝতে পারি না। তো এই যে সোডিয়ামটা ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে, যেহেতু সোডিয়াম ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে, তাই ইউরিনের অসমোলারিটি বেশি থাকবে, ইউরিনে সোডিয়াম কনসেন্ট্রেশন বেশি থাকতেছে। কিন্তু প্লাজমাতে আবার সোডিয়ামটা কিন্তু যেহেতু কম রিঅ্যাবজর্পশন হচ্ছে, প্লাজমাতে সোডিয়ামটা হচ্ছে কম রিঅ্যাবজর্পশন হওয়ার কারণে সোডিয়াম কনসেন্ট্রেশন কম। যেহেতু সোডিয়াম কনসেন্ট্রেশন কম, প্লাজমাতে কিন্তু তার অসমোলারিটিও কমে যাচ্ছে। ক্লিয়ার ভাই? জি ভাই। আচ্ছা, এখানে আরো অনেক কথা আছে ভাই, তা আমি আসলে এত জটিল করতে চাইলাম না, কারণ হচ্ছে পড়াশোনা বেশি জটিলে গেলে বেশি জটিল হয়ে যাবে। কি দরকার এত জটিল করা? অনেক জানবেন, অনেক পড়বেন, আগে এফসিপিএস পার্ট 1 পাস করেন না আল্লাহ আল্লাহ করে, তারপরে দেখবেন জানার কোনো শেষ নাই, শিখার শেষ নাই। কিন্তু এখন বেশি পরীক্ষার আগে দেখা যাচ্ছে যে, মানে হ্যাঁ, এই পর্যন্ত জানলাম, এটাই মোর দ্যান এনাফ। সুন্দর একটা প্রশ্ন করছেন, এটা করার পরে এই যে এতটুকু জানছেন। এখন ওই অ্যাকুয়াপরিন বলে আবার আমি থামে গেলাম, কারণ হচ্ছে যে অ্যাকুয়াপরিন রিলেটেড কথাবার্তা আরো অনেক আছে, এমআরসিপি তে দেয় এগুলা।
তো অ্যাকুয়াপোরিন সম্পর্কে আর বললাম না, কারণ ওইটা নিয়ে বলতে গেলে দেখা যাচ্ছে যে আরো অনেক ভাস্টে চলে যাওয়া যাবে। তো এইটার জন্য বাদ দিলাম আর কি। তো এই কোশ্চেনটা সিয়ার থেকে কিভাবে হতে পারে, এটা কি বুঝতে পারছেন রাশেদ ভাই? জি ভাই, বুঝতে পারছি। তা কোশ্চেন গুলো কিন্তু ভাই এরকম আসবে। তা এরকম কোশ্চেন আসলে বিসিবিএস কি করে, এই দেখেন, এটা লো করে দিছে, এটা হাই করে দিছে, একটু ডিজিট চেঞ্জ করে দিছে, এটা না বলছো নর্মাল, এটা করে দিছে হাই। করতেই পারে ভাই। এখন এটা যখন করবে পরীক্ষার হলে, এটা দেখার পরে অনেকে দেখা যাচ্ছে যে এগুলা জানা জিনিস তাও ভুল করে আসতেছে। এটা এই জন্য আমি এখানে একটু সময় দিলাম আপনাদেরকে। এবার আসেন হাইপোনাট্রিমিয়া সিমটম এবং সিভিয়ারিটি। সিমটম হচ্ছে আমি যেটা তিনটা ক্যাটাগরিতে ভাগ করলাম, মাইল্ড, মডারেট, সিভিয়ার। সাধারণত পেশেন্ট যখন রেস্টলেস থাকে, অল্টারড সেন্সোরিয়াম থাকে, সেটা সিভিয়ার ইন্ডিকেট করে। সিভিয়ার বলছে 125-এর কম গেলে। তা আপনি দেখবেন কোনো পেশেন্টের সোমনোলেন্স আছে কিনা, সেজার কমা, বা মূল কথা রেস্টলেস আছে কিনা। রেস্টলেস থাকলে সেটা সিভিয়ার হাইপোনাট্রিমিয়া, তখন তাকে আপনার 3% সোডিয়াম ক্লোরাইড দিতে হবে। এখন অনেক পেশেন্ট 120 নিয়ে আসতেছে আপনার কাছে, কিন্তু তার কোনো মানে পেশেন্ট মানে সেন্সোরিয়াম অল্টার না, পেশেন্ট ওরিয়েন্টেড, তার বেলায় দেওয়ার দরকার নেই। 3% সোডিয়াম ক্লোরাইড কিন্তু মানে রিজার্ভ হিসাবে আপনার ইউজ করতে হয়, কারণ এটা দেখা যাচ্ছে পন্ট্যান্ট ডিমাইলিনেশন করতে হয়, এবং আমাদের ওয়ার্ডে তো আসলে আমরা সিস্টাররা কেউ এভাবে সম্ভব হয় না ফলো আপ দেওয়ার। এটা অনেক রোগীর এরকম পন্ট্যান্ট ডিমাইলিনেশন হয়। একদিনে 10 মিলিমোলের উপরে আসলে সোডিয়াম কারেকশন করা যায় না। আচ্ছা, এবার আসেন যেটা মডারেট হাইপোনাট্রিমিয়া, এটা 125 থেকে 129, এটা পেশেন্টের নওশিয়া, ডেলিরিয়াম, হেডেক থাকতে পারে। এবং সাধারণত এই স্টেজটাই আমাদের কাছে আসে সিয়াদ হিসাবে। সিয়াদে কিন্তু মডারেট হাইপোনাট্রিমিয়া হয়। ওইখানে কিন্তু পড়াইলাম যে প্লাজমা সোডিয়াম যেটা কনসেন্ট্রেশন, সেটা কিন্তু 130-এর কম থাকে। সাধারণত সিয়াদে 125 থেকে 129 এই রেঞ্জটা পাওয়া যায় ওয়ার্ডে। তাহলে সেই ক্ষেত্রে পেশেন্ট, সিয়াদের পেশেন্ট নওশিয়া, ডেলিরিয়াম, হেডেক, অনেক রুগী আছে সিয়াদের রোগী। যেমন আমাদের একটা রুগী ছিল যেটা প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম হিসেবে সিয়াদ আসছিল প্রথমে, সিয়াদ নিয়ে আসছিল। সেই পেশেন্টটার কমপ্লেনই ছিল যে তার শুধু বমি বমি হয়, তার শুধু বমি বমি হয়, নওশিয়া, বমি বমি ভাব। পরবর্তীতে পেশেন্ট চেন স্মোকার, তার ক্যাটারেক্টিক পেশেন্ট, 30 বছর ধরে সে স্মোকিং করে। তার হচ্ছে সিয়াদ ধারণা করে আমরা তাকে বুকের চেস্ট এক্সরে করাই, এবং সেখানে আমরা লাং ক্যান্সার ধরা পড়ে, সেটাকে সিটি কেটে ডেফিনেসি করে স্পন্সর লাং ক্যান্সার ধরা পড়ে আর কি, বুঝছেন? আচ্ছা, তারপরে হচ্ছে মাইল্ড হয় 130 থেকে 135, এখানে আসলে কোনো সিমটম প্রকাশ পায় না। এবার আসেন এই যে হাইপোনাট্রিম অ্যান্ড ব্রেন। তো এইটা প্রথম যে ক্লাসটা সেখানে কিন্তু আমি আলোচনা করছিলাম, আবারও বলি। প্রথম কথা, হোয়াট ইজ অসমোসিস বলছিলাম। অসমোসিস হচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যেখানে যায় কনসেন্ট্রেশনটা, এবং মাঝখানে একটা সেমি পারমিয়াবল মেমব্রেন থাকে, সেটাকে আমরা বলি অসমোসিস। তা মনে করেন আমার যদি কোনো সোডিয়াম লস হয়ে যাচ্ছে, তার মানে আমার ইসিএফ এর সোডিয়াম এমনি কম। এখন সে ফর এক্সাম্পল আমাদের ব্রেন, যেটা ব্রেন, ব্রেনের যে সেল, সেই ব্রেনের সেলে মনে করেন আমাদের আছে মানে ওইখানে প্লাজমার যে অসমোলারিটি, ব্রেনের সেল, এটা তো আর প্লাজমা না, ইন্টারসেলুলার মানে ওইখানে ব্রেনের সেলের মধ্যে অসমোলারিটি হচ্ছে 290, ঠিক আছে? আর আমাদের প্লাজমাতে অসমোলারিটি হচ্ছে 220। তাহলে দেখেন এইখানে বেশি, এইখানে হচ্ছে কম। এখন মনে করেন যে আমার যেটা হইলো যে আমার হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করছে। ডেভেলপ করার পরে দেখা যাচ্ছে যে আমার প্লাজমা অসমোলারিটিটা কোনো কারণে আমার একটা লসের হিস্ট্রি আছে। ধরেন আমার ডিহাইড্রেশন, ভমিটিং, ডায়রিয়া হইলো। আমার প্লাজমা অসমোলারিটিটা নর্মালি, প্লাজমার অসমোলারিটি আর আইসিএফ এর অসমোলারিটি সেম থাকে। দেখেন এখানে কিন্তু এই যে প্লাজমা অসমোলারিটি 290, ঠিক আছে, তারপরে যে এই সেলের ভিতরে অসমোলারিটি এটাও 290, এই দুইটা সবসময় ইকুয়ালি থাকে। ইসিএফ এর অসমোলারিটি, আইসিএফ এর অসমোলারিটি সেম হইতে হয়, কারণ যদি সেম না হয় তখন অসমোসিসের জন্য কোথাও কম বেশি হয়ে গেলে তখন তো আপনার ভাই বডিতে ব্যালেন্স থাকলো না। বডি সবসময় চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন করে। এই কারণে ধরেন এই ব্রেনের মধ্যে নর্মাল সেরেব্রাল সেল, দেখেন লেখা আছে নর্মাল সেরেব্রাল সেল। নর্মালি এই সেলের ভিতরে মনে করেন যে অসমোলারিটি, প্লাজমাতে অসমোলারিটি সেম থাকে। এখন মনে করেন একটা আছে, দেখেন এই পাশে বলছে স্লোলি ডেভেলপিং হাইপোনেট্রিমিয়া, আর একটা হচ্ছে আমাদের অ্যাকুট হাইপোনেট্রিমিয়া, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাকুট হাইপোনেট্রিমিয়া, এই যে যেটা, আর এইটা হচ্ছে আমাদের স্লোলি ডেভেলপিং হাইপোনেট্রিমিয়া। এখন এইখানে ধরেন প্লাজমা অসমোলারিটিটা গ্রাজুয়ালি ফল করছে, 290 ছিল এখানে, 290 থেকে আস্তে আস্তে 220-এ আসছে, একটা। আর দ্বিতীয় কথা, এইখানে দেখেন আমরা আবার দেখতেছি প্লাজমা অসমোলারিটিটা হঠাৎ করে নেমে গেছে, 290 থেকে 220-এ হয়েছে।
এখন একটা কথা অলওয়েজ মনে রাখবেন, শুধু এটা পড়ানোর সময় বলতেছি তা না। আপনার বডি যদি কোনো কিছুতে সময় পায়, ধরেন এখানে হাইপোনাট্রিয়ামটা হচ্ছে স্লোলি ডেভেলপ হয়েছে আর এটা হঠাৎ করে হয়েছে, তা আপনার বডি যদি কোনো মানে কোনো কিছুতে যদি সময় পায় তাহলে সে কম্পেনসেট করার চেষ্টা করে, অলওয়েজ সে কম্পেনসেট করার চেষ্টা করে। যেমন এইখানে কম্পেনসেট কেমনে করতেছে দেখেন, তার হাইপোনাট্রিয়ামটা স্লোলি ডেভেলপ হচ্ছে, এই কারণে ধরেন আমার প্লাজমাতে অসমোলারিটিটা 290 থেকে আস্তে আস্তে কমতিছে। তা যেহেতু আস্তে আস্তে কমতিছে, বডি চায় যে আমার যেহেতু আস্তে আস্তে কমে যাচ্ছে, আমি তাহলে একটু চেষ্টা করি নিজেকে ঠিক করার। সে কারণে এই যে সেলের মধ্যে যে অসমোলারিটিটা ছিল 290, সেলের ভিতরে কথা বলতেছে, সে তখন কি করে, সেলের মধ্যে কিছু সেলুলার অসমোলাইটস যেটা বা সলুট, সেটাকে সে আস্তে আস্তে লস করে দেয়। লস করে কেন দেয়? এইখানে যখন লস করে দেয়, লস করে দিলে এইখান থেকে অসমোলাইটস যেটা বা অসমোলারিটি অ্যাক্টিভ পার্টিকেল গুলা যখন সে লস করবে, এটা কোথায় আসবে? এক্সট্রা সেলুলার ফ্লুইডে আসবে। তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইডে ততক্ষণই আসবে যতক্ষণ না পর্যন্ত আইসিএফ এবং ইসিএফ এর অসমোলারিটিটা সমান হয়। যেমন সে 290 আছে আর বাইরে হচ্ছে প্লাজমা 220, সে কি করলো, সেলের ভিতর থেকে কিছু অসমোলাইট সে লস করে দিল। লস করার পরে দেখেন ততক্ষণই লস করলো যতক্ষণ না পর্যন্ত তার এই সেলের ভিতরে অসমোলারিটিটা 290 থেকে 220-এ আসলো। এখন দেখেন সমান সমান, এইখানেও 220, এইখানেও 220। তখন কিন্তু তার সেরেব্রাল সেল সাইজের কোনো চেঞ্জ হইলো না। এই যে উপরে যেমন আমার কার্সরটা যেখানে দেখা যাচ্ছে, এখানে সেলের সাইজ যেমন, এখানেও সেলের সাইজ তেমন। এটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার ভাই? জি। আচ্ছা, এবার ওই যে আমি যেটা বললাম, আপনাকে যদি বডি সময় দেয় তাহলে কিন্তু আপনি বডি আপনাকে ঠিক করার চেষ্টা করবে। এখন অ্যাকুট কন্ডিশন আসছে, তার ধরেন ব্লাড লস নিয়ে আসছে, তার জিআইটি ভমিটিং ডায়রিয়া নিয়ে আসছে, একদম মানে তার মেসাকার অবস্থা। তার বেলায় তো ভাই একদম অ্যাকুট কন্ডিশন, তাকে কিন্তু বডি সময়ই পাচ্ছে না তার নিজেকে ঠিক করার। হঠাৎ করে দেখেন এনে বলছে, এখানে দেখেন মার্ক করা আছে, এটা গ্রাজুয়ালি যদি তার ফল করে আর এটা হঠাৎ করে যদি ফল করে, সেটাকে আমরা বলি অ্যাকুট হাইপোনেট্রিমিয়া। এবার পড়া ধরি দেখি কেউ মনোযোগী কিনা, সেটাই তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, তন্নি আপু, আপনি কি শুনতেছেন? তন্নি আপু। জি ভাই বলেন। আচ্ছা আপু বলেন তো, অ্যাকুট হাইপোনাট্রিমিয়া কতক্ষণের মধ্যে বলবো? আম, ভাই আমি আসলে ওটা স্কিপ করে গেছি, আচ্ছা তবে আপু হচ্ছে সমস্যা নাই, 48 ঘন্টা জি আপু, 48 ঘন্টা ঠিক আছে। জি হ্যাঁ, আচ্ছা এটা জিজ্ঞাসা করলাম আর কি। হ্যাঁ, তা ধরেন যে হঠাৎ করে তার 24 থেকে 48 ঘন্টার মধ্যে তার হঠাৎ করে অনেক একটা লসের হিস্ট্রি আসছে, তার প্লাজমা অসমোলারিটি হঠাৎ করে ফল করলো। এখন যখন ফল করলো তখন অসমোসিস মানে কি, ওই যে বলছিলাম, আপনারা আগের ক্লাসে বলছিলেন অসমোসিস মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যদি যায়, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তার একটা সেমি পারমেবল মেমব্রেন থাকতে হবে, সেটাকে আমরা বলি অসমোসিস। এখন হঠাৎ করে তার মানে তার যে অসমোলারিটি সেটা প্লাজমাতে কমে গেল। কমে যাওয়ার কারণে ওইখান থেকে যে পানিটা সেটা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে আসতেছে, ভিতরে আসতেছে। তাই এখানে ধরেন ব্রেনে কি আছে, সেমি পারমেবল মেমব্রেন হিসেবে ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে। এইটার কারণে কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে পানি আসতেছে, সাথে কিছু অসমোলাইটও আসবে। আসার কারণে তখন সেলের সাইজটা বড় হয়ে গেল। এখন আমার তো দেখা যাচ্ছে যে বাইরে আমার অসমোলারিটিটা আসছে 220, কিন্তু ভিতরে আছে 290, তাহলে কম থেকে বেশির দিকে যাবে। এইখানে পানি বা অসমোলারিটি ততক্ষণই যাবে যতক্ষণ না এটাকে সেল সাইজটা বড় করে, ওই যে আমি বলছিলাম বড় বালতি ছোট বালতি, রাশেদ ভাই মনে আছে বড় বালতি ছোট বালতি বলছিলাম না ক্লাসে আজকে, সাগর ভাই? ওই যে, জি ভাই। হ্যাঁ, তাহলে তাহলে এই যে সেল সাইজটা যদি ওই বড় বালতির মতো করতে চায়, জি। তাহলে না তার অসমোলারিটি যেটা সেটা ওই যে কনসেন্ট্রেশনটা কম হবে, তখন অসমোলারিটিটা কমে আসবে, এই কারণে পানি আসলো। কমে। এসে সে কি করলো,
বাইরের মতো করে তার নিজের মতো করে নিল, বাইরে ছিল 220, এখন সে 220 হয়ে গেল। এই যে সেলের যে সাইজটা বড় হয়ে গেল, এটাকে বলে সেরেব্রাল ইডেমা। এই সেরেব্রাল ইডেমা হওয়ার কারণে যখনই সেরেব্রাল ইডেমা ডেভেলপ করবে, এটা তখন আপনি বলতে পারেন ভাইয়া তাহলে আমি ক্লিনিক্যালি বুঝবো কিভাবে? অবশ্যই ভাই, আপনি অবশ্যই বুঝতে পারবেন পেশেন্টটা যখন সেরেব্রাল ইডেমা ডেভেলপ করবে। এটা অবশ্যই অবশ্যই সিভিয়ার হাইপোনেট্রিমিয়া, সেক্ষেত্রে পেশেন্টের এই যে কমা ডেভেলপ করবে, সিজার ডেভেলপ করবে, ঠিক আছে? পেশেন্টের খিঁচুনি হচ্ছে বেড সাইডে, আপনি দেখতেছেন, এটার কারণে সেরেব্রাল ইডেমা। ক্লিয়ার ভাই? এই ছবিটার দিকে জি ভাই। রেসিডেন্সি ডিপ্লোমাতে প্রশ্ন দেয়, এফসিপিএসও দিয়ে দেয়, এই কারণে এতক্ষণ সময় নিলাম। এই ছবিটা বুঝতে পারেন না এমন কেউ আছেন? সবাই বুঝছেন? না বুঝতে পারলে আমাকে বলেন ভাই, আমি আবারও পড়াবো। আমি কিন্তু একটা কথা বলছিলাম আগে একটা ক্লাসে, যে আপনাদের রুটিনে 2টা 3টা ক্লাস যাই থাকুক না কেন, আমার মন মতো যদি আপনাদেরকে বুঝাইতে না পারি, মন মতো পড়াইতে না পারি, আমার যত কষ্ট হোক 2টা জায়গায় 3টা 4টা ক্লাস আমি নিব। বাট ভাই আপনারা বুঝে যান, এইগুলা কনসেপশন গুলা ক্লিয়ার না হইলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে পরীক্ষায় প্রশ্ন আসলো, বিসিবিএস তখন প্যাচ মারা প্রশ্ন করে, তখন দেখবেন যে ওই ক্লাস আমার কাছে করেন, অন্য কোচিং এ করেন, আপনাদের আসলে লাভ হবে না। এতটুকু কি বুঝতে পারছেন মামুন ভাই, রাশেদ ভাই, সাগর ভাই, তন্নি আপু? এই ছবিটা যতটুকু বললাম। জি ভাইয়া, জি ক্লিয়ার। ভাই। আচ্ছা। জি ভাইয়া। আচ্ছা, এবার আসেন তাহলে আমি ম্যানেজমেন্ট কি করব। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তা প্রথমে একটা কথা বলি যে আসলে আমাদের ম্যানেজমেন্টের বেলায় একটা কথা কিন্তু আমি প্রথমে বলছি যে 3% সোডিয়াম ক্লোরাইডটাকে আমরা রিজার্ভে রাখতে চাই। এটা আসলে হয় কি যে আমরা ওয়ার্ডে তো আসলে আমাদের পক্ষে সম্ভব না, এটা আসলে সিস্টেমের দোষ। আমি হচ্ছে দেখা যাচ্ছে আপনারাও যদি কেউ বাইরে ডিউটি করে থাকেন বা ইন্টার্নের সময় আপনাদের অভিজ্ঞতা দেখবেন যে আপনি একটা ড্রপ লিখে দিছেন, সিস্টাররা করে কি, ওরা একটু বেশি বেশি ড্রপে দিয়ে রাখে, খেয়াল করে দেখবেন, কিন্তু আমার কথা মিলাই নিয়েন। ওরা করে কি যে ওরা কোনো কিছু মেনটেনই করে না, সিস্টার গুলা হচ্ছে বদের ধারী, ওরা হচ্ছে ওগুলা ড্রপে বাড়ায় দেয়, বা যে পরিমাণ যাওয়ার কথা, যেভাবে মনিটর করার কথা, ওরা ওইসব ওইভাবে করে না। এখন আপনি যে ওই রুগীর পাশে 24 ঘন্টা বসে থাকবেন, তাও তো আপনার আমার পক্ষে সম্ভব না, কারণ আরো অনেক খারাপ রুগী থাকে ওয়ার্ডে। তো এইটার জন্য দেখা যাচ্ছে যে 3% সোডিয়াম ক্লোরাইড ইন্ডিকেশন নাই, বাট আপনি দিলেন। এখন আপনি আমাকে বলবেন যে ভাইয়া হ্যাঁ আপনি তো ক্লাসে পড়াইছিলেন সিভিয়ার হাইপোনাট্রিমিয়া হয় 125-এর কমে গেলে, তাহলে তো আমার হচ্ছে এখন আমি 3% সোডিয়াম ক্লোরাইড দিব। ভাই একটা কথা বলি, সেটা হচ্ছে বই খাতাপত্রের নলেজ, ক্লিনিক্যাল ওয়ার্ডের নলেজ, দুইটা সম্পূর্ণ আলাদা ভাই। মানে আমি তো হচ্ছে যখন পার্ট 1 পাশ করছি 2022 সালের জুলাইতে, জুলাই সেশনে পাশ করছি। তা যখন জুলাই সেশনে পাশ করছি 2022-এ, ওই সেশনে সব থেকে কম পাশ হয়েছিল ওই কয়েকটা সেশনের মধ্যে। যেমন 2022-এর জানুয়ারি সেশনে পাশ করছিল 650-এর উপরে, কিন্তু 2022-এর জুলাই সেশনে পাশ করছিল 375 জন, আমি তাদের মধ্যে একজন ছিলাম আর কি। তা ওইবার যখন প্রশ্ন অনেক কঠিন করছিল, বিশেষ করে পার্ট 2, আমরা তো ওই সময় 3 দিন পরীক্ষা দিতাম, যে কষ্টটা হইতো 3 দিন পরীক্ষা দিতে গিয়ে। সেকেন্ড পেপার কঠিন করছিল, করার পরে তো মনে হয়েছে থার্ড পেপার পোলাপান আর কেউ পরীক্ষাই দিতে যায়নি, মানে ভাবছে যে চান্সই হবে না। 3 দিন পরীক্ষা দেওয়া অনেক ডিফিকাল্ট, যেই পয়েন্ট মেন্টাল ট্রমা আর স্ট্রেস যায় বলার মতো না। তা আমি আসলে ওই যে 22-এ তখন 42 BCS-এ জয়েন করি। উপজেলাতে ছিলাম 2 বছর, উপজেলাতে চাকরি করার পরে 24 সালের এপ্রিল মাসে হচ্ছে জিয়া মেডিকেল বগুড়া, এখানে সহকারী রেজিস্ট্রার হিসেবে জয়েন করি। তা সেইখান থেকে এখন পর্যন্ত অবধি আছি, 1.5 বছর ট্রেনিং চলতেছে আমার। এই বছরের জুনে হচ্ছে আমি ইনশাল্লাহ মিড টার্ম পরীক্ষাতে বসবো। তা ওয়ার্ডে যে কেসগুলা পাই ভাই, কত যে ভ্যারিয়েশন আছে, এটা আনবিলিভেবল। মানে আপনি মনে করেন যে মানে ডেভিডসন হয়তো বা বলে এরকম, বাট আপনি যে সবসময় ডেভিডসন মতো যে রুগী পাবেন, এটা আসলে আপনি বলতে পারবেন না। এটা এই জন্য রোগী দেখার কোনো বিকল্প নাই। আপনার ডেভিডসনে বলছে 124-এর নিচে যখন আসবে এটা সিভিয়ার হাইপোনাট্রিমিয়া, এই পেশেন্টের স্থমলনের সেইজার, কমা, কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট এগুলো ডেভেলপ করবে। বাট এইখানে একটা কথা আছে, একটা পেশেন্টের কমা সিজার তখনই ডেভেলপ করবে যখন তার সেরেব্রাল ইডেমা ডেভেলপ করবে, যখন তার সেরেব্রাল সোয়েলিং ডেভেলপ করবে। এটা এখানে বলা দরকার ছিল যে সিভিয়ার হাইপোনাট্রিমিয়া << 124, if cerebral swelling or cerebral edema develops, then the patient may have developed coma and seizure। ভাইরে একটা পেশেন্টে 120, এখন আপনি বলতে পারেন যে ভাইয়া ডেভিডসনের বক্সে তো বলছে 124-এর নিচে গেলেই তার সিজার কমা হবে, না রে ভাই।
সব রোগীর হাইপোনাট্রিমিয়া 125-এর নিচে গেলেই তার কমা সিজার হয় না। একটা পেশেন্টের ধরেন আপনি আহ ওই 125-এর নিচে গেলেই যে সব অল্টার সেন্সোরিয়াম হয় তাও না। 120, 118 এই পেশেন্টও কথা বলতেছে সুন্দর মতো, এই বাবা নাম কি, কোথায় বাসা, কোথা থেকে আসছেন, সব সুন্দর মতো বলতেছে। সেই পেশেন্টের 3% সোডিয়াম ক্লোরাইড দেওয়ার কোনো মানে হয় না। সেই পেশেন্টকে আপনার সোডিয়াম ক্লোরাইড ট্যাবলেট এবং আমার যে স্যালাইন সেটা দিতে হয়। সোডিয়াম কতটুকু পাবে, কতটুকু কারেকশন হবে, এগুলোরও ফর্মুলা আছে, বুঝছেন? এগুলো আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে ইউজ করি। এখন এটা তো দেখা যাচ্ছে যে ভাই, আমি তো আপনাদেরকে ক্লিনিক্যাল ওয়ার্ডের নলেজ তো শিখাচ্ছি না, শিখাচ্ছি হচ্ছে ডেভিডসন পাটনের জন্য। বাট শুধু এটা আপনাকে এটা বললাম যে ক্লিনিক্যাল প্র্যাকটিস ওয়ার্ডের জিনিস আর ডেভিডসনের কথা দুইটা সম্পূর্ণ আলাদা। আমরা এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, আপনি এখানে দেখে বলতেই পারেন যে ভাইয়া এটা তো বলছে, তাহলে আপনি কেন বললেন, কিন্তু ওয়ার্ডের পড়া আর এখানে ডেভিডসনের পড়া দুইটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এখানে এক করলে হবে না। সুতরাং আপনার পরীক্ষায় যেটা আসবে সেটা গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কেমনে বুঝবেন? পরীক্ষায় বুঝবেন যদি আপনাকে বলে পরীক্ষায় সিনারিও দিয়ে যে তার সিভিয়ার হাইপোনাট্রিমিয়া আছে, তার কনসাসনেসটা অল্টার্ড কনসাসনেস, তার পেশেন্ট রেস্টলেসনেস, তখন আপনি বুঝবেন যে এই পেশেন্টে 3% সোডিয়াম ক্লোরাইড হচ্ছে ইন্ডিকেটেড। বোঝা গেল? এই দেখেন, এটা হচ্ছে আমার সোডিয়াম কারেকশন কিভাবে করব সেইটা রিলেটেড একটা কথাবার্তা। এখন এইখানে কথা হচ্ছে, এটা আসলে সত্য কথা বলতে, আমরা এখন তো খুবই একটা এআই চলে আসছে, চ্যাট জিপিটি যেটা। তো এটা খুব সুন্দর মতো দেখবেন, আপনি যা খুশি দিবেন সবই আসবে। যেমন আমাদের একটা পেশেন্ট ছিল ওয়ার্ডের, এই পেশেন্টের সোডিয়াম ছিল 118, দেখেন লেখায় আছে কারেন্ট সোডিয়াম 118। এখন এটার একটা সূত্র আছে, এ দেখেন সোডিয়াম ডেফিসিট কতটুকু তার হচ্ছে। সোডিয়াম ডেফিসিট ইজ ইকুয়াল টু টার্গেট সোডিয়াম। হ্যাঁ, টার্গেট সোডিয়াম মাইনাস কারেন্ট সোডিয়াম ইন্টু 0.6 ইন্টু ওয়েট। তাহলে তার ওয়েট হচ্ছে 60 কেজি। এই 0.6 হচ্ছে তার সূত্রের 0.6। ঠিক আছে? আচ্ছা, তারপরে তার টার্গেট যে সোডিয়াম, টার্গেট সোডিয়ামটা আমরা 24 ঘন্টায় 6 পর্যন্ত বাড়াইতে পারবো আর কি। হ্যাঁ, তার তাহলে এখানে 6, আর এই যে এইখানে এটা করার পরে 200, এই যে সব মিলে 216 আসলো। এই 3% স্যালাইনে কতটুকু আছে? 3% সোডিয়াম ক্লোরাইডে আমাদের এখানে 420 ml আছে। কিন্তু এই যে 400 ml হচ্ছে বোলাস হিসেবে দিতে পারবো না, 24 ঘন্টা আমাকে দিতে হবে। 3% সোডিয়াম স্যালাইনে হচ্ছে 513 আছে, 513। আর আমার 24 ঘন্টা আমি দিতে পারবো কতটুকু? 216 দিতে পারবো। ঠিক আছে? তা এই যে এখানে 216 হচ্ছে আমার ডেফিসিট আছে, 216 ডেফিসিট আছে। ঠিক আছে? আর 3% সোডিয়াম হচ্ছে 513 আছে। এখন মনে করেন আপনি এই রুগীটাকে ডেফিসিট আগে না বাইর করে 3% সোডিয়াম ক্লোরাইড আগে রানিং দিয়ে দিলেন। বাস, এই যে 300, মানে এই 513 দিয়ে দিলেন, 216 জায়গায় 513 দিয়ে দিলেন। পেশেন্টের লাগবে হচ্ছে সোডিয়াম ডেফিসিট আছে আছে 216, আপনি দিলেন 513, মানে প্রায় হচ্ছে ডাবল দিয়ে দিলেন। বাস, এই রুগীর কিন্তু দেখা যাচ্ছে যে একটা চান্স থাকবে। সুতরাং এগুলো ভাই হিসাব এখন শেখার দরকার নেই আপনাদের, জাস্ট বলার জন্য বলা। 3% সোডিয়াম ক্লোরাইডটা অনেক ইনজুরিশিয়াস ইউজ হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদের যে ডেভেলপমেন্ট যেটা, এই ডেভেলপমেন্টটা সিমটম এবং আন্ডারলাইন কজের উপর দেখতে হবে। 48 ঘন্টা কমে হলে সেটা অ্যাকুট হাইপোনাট্রিমিয়া, যেটা জিজ্ঞাসা করলাম তন্নি আপুকে। এবং দেখতে হবে সেরেব্রাল ইডেমার কোনো ফিচার আছে কিনা। যেমন আমি বললাম কোন একটা পেশেন্টে খিঁচুনি হচ্ছে, কনভালশন হচ্ছে, তখন অবশ্যই সোডিয়াম লেভেলটাকে আমাদের রিস্টোর করতে হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই যে পেশেন্টের সেরেব্রাল ইডেমা ডেভেলপ করছে, সিজার ডেভেলপ করছে, তাকে অবশ্যই অবশ্যই আপনাকে 3% সোডিয়াম ক্লোরাইড দিতে হবে। ইডেমা ডেভেলপ হওয়ার মূল কারণ হচ্ছে তার হচ্ছে সেরেব্রাল ইডেমা ডেভেলপ করছে, মানে খিঁচুনি হওয়ার মূল কারণ হচ্ছে তার সেরেব্রাল ইডেমা ডেভেলপ করছে। ঠিক আছে? আচ্ছা, আমাকে দেখে বুঝান তো কাকে ধরি। রাশেদ ভাই বলেন তো 3% সোডিয়াম ক্লোরাইড এখানে কিভাবে কাজ করে বলতে পারবেন? একটু চিন্তা করেন তো ভাই, সহজ পারবেন। ভাই ওই যে ভাই ওই যে বাইরে যখন সলিড বেশি তখন ভিতর থেকে ভেরি পানিটা গুড, বাইরে হ্যাঁ বের হয়ে হ্যাঁ আসবে, হ্যাঁ, ভেরি গুড, তখন সেরিব্রাল ইদেমা ভেরি কমে গুড। যাবে। হ্যাঁ, তাহলে যে ভাইয়া যেটা বললো 3% সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে মানে অসমোলারিটিক্যালি এটা অ্যাক্টিভ। তো এটা যখন আমরা দিব তখন তার প্লাজমাতে অসমোলারিটিটা সেটা বাড়াই দিবে। বাড়াই দিলে এইটার থেকে ধরেন এখানে 220, আর বাইরে তখন 290 করে ফেললো, তখন বাইরে কিন্তু বেশি, তখন এই কম থেকে বেশির দিকে আসবে।
তখন আস্তে আস্তে সেলের ভিতর থেকে পানিটা কিন্তু বাইরে চলে আসবে। যখন বাইরে চলে আসলো, সেলের সোলিনটা কমলো, তখন তার খিঁচুনিটা কমবে। তাহলে এখন ইন্ডিকেটেড। তাহলে একটা কমন অ্যাপ্রোচটা কি? কমন অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের প্রথমে একটা ইনিশিয়াল বোলাস দিব। সেটা কত মিনিটের মধ্যে দিব? 20 মিনিটের মধ্যে 150 ml দিব। 20 মিনিটের মধ্যে 150 ml দিব। দেখেন, এই যে এটা যেটা বললাম, এইখানে 3% সোডিয়াম ক্লোরাইড কতটুকু আছে একটার মধ্যে ভাই? রাশেদ ভাই, কতটুকু লেখা আছে দেখেন তো। কাটছরটা যেখানে আছে কতটুকু আছে? 420। 420। হ্যাঁ, তাহলে 3%-এর মধ্যে টোটাল হচ্ছে আপনার 420। হ্যাঁ, এখন আচ্ছা, সরি সরি, এখানে ভলিউম নিডেড, মানে এটা আমাদের রুগীটা, তো 513 না? আমাদের রুগীটার বেলায় হিসাব করছি, সরি। এদের যেমন সোডিয়াম ডেফিসিট, আমার রুগীর সোডিয়াম ডেফিসিট ছিল 216, ডিভাইডেড বাই এখানে থাকে 513 থাকে, তাহলে 216 ডিভাইডেড বাই 513, তাহলে 0.42, মানে 420 ml। তাহলে আমাদের রুগীটা 24 ঘন্টায় হচ্ছে 420 ml পর্যন্ত আমি দিতে পারি, কিন্তু এটা বোলাস হিসাবে না। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটার বেশি আমি কারেকশন করতে পারবো না। হ্যাঁ, এটা তখন একটু ভুল বলছিলাম আর কি। আচ্ছা, যাই হোক। এখন ডেভিডসন অনুসারে ওরা যেটা বলছে যে প্রথমে আমরা এটাই ওয়ার্ডে প্র্যাকটিস করি আর কি কমনলি, যে 150 ml, এটা হচ্ছে 20 ml, 20 মিনিট ধরে আমরা ইনিশিয়াল বোলাস দিতে পারি। তাহলে এখন আবার এই জিনিসটা আপনাকে দেখাই, এখন ক্লিয়ার হবে। আমি তাহলে 24 ঘন্টায় কতটুকু দিতে পারি রাশেদ ভাই? 420 দিতে পারি, তাই না ভাই? 420, জি। হ্যাঁ, তাহলে 420, 420 দিতে পারি। 420 যদি দিতে পারি, আমরা অর্ডারটা যেমন লিখি যে 150 ml, এই যে এইভাবে লিখি 150 ml 3% সোডিয়াম ক্লোরাইড বিডি, তার মানে হচ্ছে দুইবার আপনি দিতে পারবেন। দুইবার দিলে 150 150 300 হয়। তা আমাদের রুগীটা যেমন এইখানে ছিল, আহ এইখানে আপনার হচ্ছে, তাও দেখেন এখানে 216 ছিল। তো এটা তো আমাদের রুগীটার একটার বেলায়, এই তো আর বিডি দিই নাই, একবার দিছিলাম, 150 দিছিলাম। তা যেটা এর আরো ডেফিসিট যদি বেশি থাকে, 300-র উপরে যায়, তখন আপনি 300 দিতে পারেন। কিন্তু এটা যদি দেখা যাচ্ছে আপনি এর বেশি দেন, তখন দেখা যাচ্ছে যে আপনার ওই রুগীটার স্পন্টাইন ডিমাইলিনেশন ডেভেলপ হওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে? তাহলে এটা তো হচ্ছে আপনার এই আমরা যে ওয়ার্ডের পারপাসে ইউজ করি, এটা তো আর শেখা লাগবে না আপনাকে। ওয়ার্ডের যে এখানে ডেভিডসনের আপাতত যেটা আপনার পাস করার জন্য লাগবে, সেটা শেখেন যে আমরা প্রথমে ইনিশিয়াল 150 যেটা, এটা দিব 15 মিনিট, একটা বোলাস দিব। এবং এই 15 মিনিটের মধ্যে বোলাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 15 মিনিটের মধ্যে আপনার প্লাজমা অসমোলারিটিটা র্যাপিড বাড়াই দিবে। র্যাপিড বাড়াই দেওয়ার কারণে ওই যে সেরেব্রাল সেল যেটা, ওইখান থেকে পানিটা বাইরে যেহেতু র্যাপিড বাড়ছে, তাহলে ওই অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে সেলের ভিতর থেকে বাইরে চলে এসে সেলের উপর চাপ কমাবে। কারণ ওই যে আমি বলছিলাম যে ভাই, আপনি যদি সময় দেন, সময় দেন, আপনি যদি সময় দেন, তাহলে তো আপনার অসমোলারিটি বাড়বে না। আপনি যদি 3% সোডিয়াম ক্লোরাইড 2 ঘন্টা 3 ঘন্টা দিয়ে দেন, তাহলে ওই দেওয়ার কোনো মানেই হয় না। ওইটা দিলে তখন হচ্ছে বডি তো মেকানিজম আছে, বডি তখন কম্পেনসেট করার চেষ্টা করবে, তখন আপনার এটা দেয়া আর না দেয়া সেম কথা হবে। বুঝতে পারছেন ভাই? সাগর ভাই? জি ভাই। আচ্ছা। ঠিক আছে, তাহলে এরপরে দেখেন, আহ বলছিলাম এই যে এখানে, তাহলে বলছে হুইচ মে বি রিপিটেড ওয়ান্স অর টয়েস ওভার দ্য ইনিশিয়াল আওয়ার্স অফ অবজারভেশন। ওই যে আমরা কয়েকটা পেশেন্টের টয়েসও দিছি, এটা আপনি একবার বা দুইবার রিপিট করতে পারবেন। যদি র্যাপিড কারেকশন করতে যান 48 ঘন্টার উপরে, এটা হ্যাজার্ডাস হয় এবং পেশেন্টের হাইপোঅসমোলারিটি হয়ে পেশেন্টের যে ইন্টারসেলুলার অসমোলারিটি আরো কমে গিয়ে পেশেন্টের নর্মাল সেল ভলিউমটা মেনটেন করতে যাবে। এবং সেক্ষেত্রে পেশেন্টের যে মায়ালিন যেটা থাকে, মায়ালিন, যেমন দেখেন একটা সহজ জিনিস শিখাই দিই, আপনি বুঝবেন। ধরেন এখানে সেল সাইজটা কি ছিল, সেল সাইজটা মনে করেন যে এখানে বড় ছিল। বড় থাকার কারণে আপনি যখন 3% সোডিয়াম ক্লোরাইড দিলেন, তখন পানিটা কি করলো? পানিটা দেখা যাচ্ছে যে এখান থেকে হচ্ছে বের হয়ে আসলো বাইরে। হ্যাঁ, যতটুকু কারেকশন করার কথা ততটুকু হচ্ছে আপনি কারেকশন করলেন। এখন যখন আপনি র্যাপিড কারেকশন করতে যাবেন, যেমন দেখা যাচ্ছে যে আমার পার ডেতে কারেকশন করার কথা, সে ফর এক্সাম্পল আমার রুগীটার বেলায় কারেকশন করার কথা 216, আমি কারেকশন করলাম, করে হচ্ছে আমি রানিং টানিং দিলাম 3% সোডিয়াম ক্লোরাইড, 216 কারেকশন করার কথা।
আমি করছি 400, তাহলে অনেক বেশি করে ফেললাম। যখন এরকম র্যাপিড কারেকশন করব, তখন ওই ব্রেনের যে সেলটা সেটা হচ্ছে সে স্লোলি হাইপোঅসমোটিক ডেভেলপ করবে, এবং তার গায়ে কিছু মায়েলিন শিট থাকে, মায়েলিন শিট। হ্যাঁ, তা মায়েলিন শিটটা যখন থাকবে, এই মায়েলিন শিট গুলা তখন, এই যে দেখেন এখানে লিখছে আর কি, ওয়াটার শিফটিং আউট নিউরনস, ওয়াটার গুলা নিউরন থেকে বের হয়ে যাবে। সাপোজ এই যে আমি আঁকাই, দাঁড়ান দেখেন, এই হচ্ছে নিউরন। এই নিউরনের গায়ে এই যে এগুলা মায়ালিন থাকে, মায়ালিন। হ্যাঁ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে মানে ব্রেনের মধ্যে মায়ালিন গুলাকে বলা হয় অলিগোডেন্ড্রোসাইট, নিউরোলজিতে আপনারা পড়বেন। আর যখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মায়ালিনটার নাম হচ্ছে সোয়ান সেল, ওই যে দেখা যাচ্ছে যে জিবিএস এর সোয়ান সেল। সেল। হ্যাঁ, মায়ালিন ডিফর্মিটি হয় বা মায়ালিনেশন হয় না, সেটা সোয়ান সেলকে ধরে। আর আমাদের ব্রেনের মধ্যে যেটা থাকে এটাকে বলে অলিগোডেন্ড্রোসাইট। ঠিক আছে, অলিগোডেন্ড্রোসাইট। তো যখন দেখা যাচ্ছে যে দেখেন লিখছে এখানে যে র্যাপিড কারেকশন অফ হাইপোনাট্রিমিয়া দ্যাট হ্যাজ ডেভেলপ মোর স্লোলি ক্যান বি হ্যাজার্ডাস সিন্স ব্রেন সেলস adapt to slowly developing hypoosmolarity by reducing intercellular osmolarity, thus remaining normal cell volume। তার ওই যে যেটা বললাম, সহজ কথা, এত কঠিন করি না। এটা যখন আপনার র্যাপিড কারেকশন করবেন, তখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এর থেকে যে পানিগুলা সেলের ভিতরে পানি বাইরে বের হয়ে যাবে। সেলের মধ্যে যখন পানি বের হয়ে যাবে, তখন এই ব্রেনের সেলগুলা চুপসে যাবে। ব্রেনের সেল যখন চুপসে যাবে, তখন এই মাইলিন গুলা ডিটাচ হয়ে যায়। এই যে এই সেলের অলিগোডেন্ড্রোসাইট ব্রেনের সেল থেকে ডিটাচ হয়ে যায়, এই যে ডিটাচ হয়ে গেল, এটাকে বলে মাইলিনোসিস। এখানে হচ্ছে ফাংশনাল ড্যামেজ হয়। ড্যামেজ হওয়ার কারণে আমরা এটাকে বলা হয় অসমোটিক মাইলিনোসিস বলে। তা দেখেন এই যে রেট অফ কারেকশন হচ্ছে প্লাজমা সোডিয়ামে, এটা আমরা বলছিলাম কখনো 24 ঘন্টায় 10 মিলিমোল/লিটারে বেশি আমরা করতে পারবো না। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কথা। এগুলোর থেকে আসলে এত ডিপে আপনাদের লাগবে না ভাই, খুবই সহজ কথাবার্তা, বেসিক কথাবার্তা যেগুলো বললাম এগুলো হলে হবে। আচ্ছা, এরপরে আচ্ছা, সিয়াদের বেলা কি বলছিলাম, ফ্লুইড রেস্ট্রিকশন, এটা একটু খেয়াল রাখেন আর কি। এতটুকু যা বললাম এতটুকু থেকে পরীক্ষা প্রশ্ন দেয়। এবার শুনে হাইপারনেট্রিমিয়া। হাইপারনেট্রিমিয়ার আবার 3টা ভাগ আছে, একটা হাইপোভলিউমিক, হাইপার ভলিউমিক, আর হচ্ছে ইউভলিউমিক। এই 3টা জিনিস থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন দিয়ে থাকে। তা মনে রাখবেন যে হাইপারনেট্রিমিয়ার যেটা হাইপোভলিউমিক কজ, এটাতে হচ্ছে পানি এবং ওয়াটার ডেফিসিট, মানে পানি এবং যেটা ওয়াটার, দুইটাই দেখা যাচ্ছে যে এখানে থাকে, কিন্তু ডেফিসিট হয়। কিন্তু এটার থেকে দেখা যাচ্ছে যে আমাদের পানিটা ডেফিসিট বেশি হয়, তাহলে পানির তুলনায় সোডিয়ামটা হচ্ছে একটু বেশি থাকে, তাই তার হচ্ছে হাইপোভলিমিক হাইপারনেট্রিমিয়া বলি। তাহলে যেহেতু ভাই হাইপোভলিমিক, সহজ অ্যাপ্রোচ সব জায়গায় শিখে দিচ্ছে আপনাকে, যেটা হাইপোভলিমিক বলবে তার বেলায় লসের হিস্ট্রি দেখবেন, যেমন রেনাল সোডিয়াম লস, অসমোটিক ডায়োটিক্স, গ্লাইকোসিউরিয়া, এইচএসএস পড়ছেন না আপনারা, হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট। এটার বেলা দেখবেন যে পেশেন্টের ডিহাইড্রেশন থাকতেছে, কিন্তু পেশেন্টের সোডিয়াম বেশি থাকতেছে। কারণটা কি? কারণ হচ্ছে হাইপোভলিউমিক হাইপার ভলিউমিয়া আর কি। গ্যাস্ট্রিক সোডিয়াম লস, কলোনিক ডায়রিয়া, স্কিন সোডিয়াম লস, এক্সেসিভ সোয়েটিং। দেখেন এইগুলা পরীক্ষায় প্যাচ মারে, পরীক্ষায় বিসিবিএস এ প্রশ্ন দেয়। যদি আমি বলি হাইপোভলিমিক হাইপোনাট্রিমিয়া, তাহলে কিন্তু বার্ন। হাইপোভলিমিক হাইপারনাট্রিমিয়া, তাহলে কিন্তু এক্সেসিভ সোয়েটিং। যদি আমি বলি হাইপোভলিমিক হাইপোনাট্রিমিয়া, তাহলে কিন্তু ডায়রিয়া ভমিটিং। যদি আমি বলি হাইপোভলিমিক হাইপারনাট্রিমিয়া, তাহলে কিন্তু কোলোনিক ডায়রিয়া। দেখেন এই যে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, বললাম না যে যদি বলি হাইপোভলিমিক হাইপোনাট্রিমিয়া ডায়রিয়া ভমিটিং, হাইপোভলিমিক হাইপার হাইপোনাট্রিমিয়া সেটার বেলায় হচ্ছে স্কিন সোডিয়াম লস, হচ্ছে বার্ন। দেখছেন খেয়াল করে? তাই কিন্তু ভাইয়া এই তারপর দেখেন যে থায়াজিড কি করে, থায়াজিড হচ্ছে হাইপোভলিমিক হাইপোনাট্রিমিয়া করে। তাহলে বক্স দেখেন, এগুলা দিয়েই পরীক্ষায় প্রশ্ন পেঁচায়। ধরেন আপনাকে পরীক্ষা প্রশ্ন দিল অসমোটিক ডায়োটিক্স, ম্যানিটল দি, ম্যানিটল সেটা কি করে, সেটা কিন্তু হাইপোভলিমিক হাইপারনাট্রিমিয়া করতেছে। তারপর এইচএসএস কি করতেছে, হাইপোভলিমিক হাইপারনাট্রিমিয়া করতেছে। যদি আপনার বার্ন না থেকে যদি সোয়েটিং এর কারণে তার লস হয়, সে কিন্তু হাইপোভলিউমিক হাইপারনাট্রিমিয়া হচ্ছে। ঠিক আছে, কোলোনিক ডায়রিয়া বলে দিলে হাইপোভলিউমিক হাইপারনাট্রিমিয়া। ওইখানে যেমন সিয়াত পড়ছে ইউভলিউমিক হাইপোনাট্রিমিয়া। ইউভলিউমিক হাইপারনাট্রিমিয়া কজ হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। সিকিডি রোগীদের কিন্তু ওয়াটার রেস্ট্রিকশন ফেজে
হাইপার ভোলেমিক হাইপার নাট্রিমিয়া থাকে। তাহলে এই জিনিসগুলো জাস্ট খেয়াল রাখবেন, এগুলো পরীক্ষায় প্রশ্ন দেয়। আচ্ছা, এর বাইরে আসলে খুব একটা বেশি লাগবে না। এইখানে যেটা দেয় আমি বলে দিই কি কি পরীক্ষায় প্রশ্ন আসে। হাইপারনেট্রিমিয়ার কজটা পরীক্ষায় গুরুত্বপূর্ণ, সেটা দেয় পরীক্ষায়। হাইপোনেট্রিমিয়ার কজটা পরীক্ষা ইম্পর্ট, এই যে সিমটম এবং সাইন সিভিয়ারিটি এগুলো একটু জানার জন্য এই ছবিটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন দেয়। ম্যানেজমেন্ট থেকে পরীক্ষা মিলে প্রশ্ন দেয়, যে জিনিসগুলো আপনাকে বললাম। তারপর সিয়াদের এই বক্স ইনফিনিটি ইনফিনিটি স্টার, হাইপোনেট্রিমিয়া থেকে পরীক্ষা প্রশ্ন দিবে, সিয়াদ থেকে পরীক্ষা প্রশ্ন দিবে না, সেটা হবে না, সিয়াদ থেকে দিবে। হাইপোনেট্রিমিয়ার কজ থেকে পরীক্ষা প্রশ্ন দিবে। হাইপোনেট্রিমিয়া মাইল্ড মডারেট সিভিয়ার অ্যাকুট ক্রনিক। এই এই যে বলছি ভাই, এর বাইরে চাইলেও সারা প্রশ্ন করবে না, বলে দিলাম। গেল। এবার আসেন পটাশিয়াম। ঠিক আছে, আমরা আসলে আজকে যে সোডিয়াম পড়লাম, পটাশিয়ামটা পড়াবো ইনশাল্লাহ। পটাশিয়াম পড়ার পরে আরেকটা ক্লাস আমি ইনশাল্লাহ নিব, সেটাতে অ্যাসিড বেস ব্যালেন্স, যেটা ওইটা কালকে নিব ইনশাল্লাহ, কালকে। ওইটা কালকে নিব, তাহলে 3টা ক্লাসে আপনার জন্য সুবিধা হবে, নাহলে আমি যদি টান দিয়ে পড়া যেতে পারতাম। আমি এই জিনিসগুলো এগুলো পড়ে নিয়ে এগুলো পড়তে হবে, তাহলে আমার জন্য সুবিধা হইতো, কথা কম বলা লাগতো। কিন্তু ভাই ক্লাস করলেন বুঝলেন না, তাহলে দেখা যাচ্ছে যে ক্লাস করার কোনো মানে হয় না। এই জন্য আমি একটু সময় নিয়ে পড়তে যাচ্ছি আপনাদেরকে। তাহলে আসেন পটাশিয়াম। পটাশিয়াম পরীক্ষার জন্য খুবই এক্সামিনাইজ টপিকস। মনে রাখবেন কিডনি সাধারণত আমাদের ডেইলি ইনটেক যে পটাশিয়াম আছে সেটার 90% এক্সক্রিট করে দেয়। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে 65% রিঅ্যাবজর্পশন হয়, 25% হচ্ছে রিঅ্যাবজর্পশন হয় লুপ অফ হেনলি থেকে। এগুলা বেসিক কথাবার্তা পরীক্ষায় আসলে খুব একটা দেয় না, জানার জন্য দরকার আর কি। আচ্ছা, এরপরে আসেন এখানে হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া কখন বলবো? পটাশিয়ামের নর্মাল লেভেল ভাই 3.5 থেকে 5, 3.5 থেকে 5। এখন যদি কারো 3.5 এর কম থাকে সেটাকে আমরা বলবো হাইপোক্যালেমিয়া। সেটাকে কি বলবো ভাই? হাইপোক্যালেমিয়া। এই দেখেন যে পটাশিয়ামের নর্মাল রেঞ্জ কত, 3.5 থেকে 5। ঠিক আছে, তাহলে 3.5 এর যখন কম হবে সেটাকে আমরা বলবো হাইপোক্যালেমিয়া। তাহলে এই যে হাইপোক্যালেমিয়া থাকতেছে, এই হাইপোক্যালেমিয়ার কজ যেটা, এটা হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি স্টার। খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায়। এটার মধ্যে কি কি পড়তে হবে সেটা আমি শিখাই দিই, হ্যাঁ? অনেকে বোঝেন না যে এটা কি পড়তে হয়। প্রথম কথা ভাই, এই যে দেখেন আদার ফিচার, এটা লাগবে না। আগে আপনাকে জানতে হবে কোনটা পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে। তা প্রথম কথা যে কেউ যদি ডায়েটারি ডেফিসিয়েন্সি হয়, পটাশিয়ামের রিডিউস ইনটেক হয়, পটাশিয়াম ফ্রি আইভি ফ্লুইড নেয়, তাহলে তার রিডিউসড ইনটেকের কারণে হাইপোক্যালিমিয়া হইতে পারে। এই যে এই পাশে এটা লাগবে না, এই যেটা লাগবে না। এরপর আসেন রিডিস্ট্রিবিউশন ইনটু সেল। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি বুঝে থাকেন, হাইপার ক্যালেমিয়ার বেলায় এটা উল্টা করে দিলেই কজ হয়ে যাবে, যে কোনো একটা মনে রাখলেই হবে। সুতরাং দেখেন, অ্যালকালোসিস, ইনসুলিন, ক্যাটেকোলামাইন, ভিটামিন, তারপরে বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, যেটা সালবুটামল যেটা বলি। তারপর হচ্ছে হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস। এরা কি করে? এরা পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকায় দেয়। যেমন একটা রুগী অলরেডি হাইপোক্যালেমিয়া আছে, সেই রুগীর হচ্ছে ডায়াবেটিসও আছে, এই রুগীকে আপনি ওরাল না দিয়ে যদি ইনসুলিন দেন, ইনসুলিন কি করবে? পটাশিয়ামকে আরো সেলের মধ্যে ঢুকায় দেয়। তখন ওই পেশেন্টের কিন্তু দেখা যাচ্ছে কি হবে ভাই বলেন তো? হাইপোক্যালেমিয়া হবে। ওই যে আগের দিন আমি বলছিলাম ক্লাসে, ওই যে একটা মানে দেখাছিলাম আপনাদেরকে, এই যে হাইপোক্যালেমিয়া রোগীকে অনেক সময় ফ্লুইড দেন আপনারা, হ্যাঁ? হাইপোক্যালেমিয়া রোগীকে কখনোই 5% দিয়ে দেওয়া যাবে না। অনেকে ভাবে যে জিআইটি গ্যাস্ট্রোএন্টারাইটিস থেকে বমিটিং হয়েছে, ডাক্তার ভাবছে যে আহারে রুগীটা খাইতে পারতেছে না, একটু গ্লুকোজ দিই। এটা রং কনসেপশন। আপনি 5% দিয়ে যে 50 গ্রাম গ্লুকোজ থাকে, ওই যে আজকেই পড়াইলাম, এই গ্লুকোজটা ব্লাডে যায়, যায় সে কি করে, প্যানক্রিয়াটিক যে বিটা সেল আছে সেখান থেকে ইনসুলিন রিলিজ করবে। এখন এই ইনসুলিন কি করে? গ্লুকোজের পাশাপাশি আমাদের যে পটাশিয়ামটা থাকে, এই পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকায়। সেলের মধ্যে ঢুকালে তার হাইপোক্যালেমিয়া এমনি আছে, তাহলে তার কিন্তু পেশেন্টের অবস্থা আরো খারাপ হয়েছে। এমনও আছে যে পেশেন্টের 5% দিয়ে চলতেছে, ইলেকট্রোলাইটের রিপোর্টস আসতো হাইপোক্যালেমিয়া, তখন সাথে সাথে আমাদের 5% দিয়ে অফ করে দিতে হবে। সিভিয়ার যখন হাইপোক্যালেমিয়া হয় তখন নর্মাল স্যালাইনের সাথে পটাশিয়াম ক্লোরাইড শুরু করতে হয়। ঠিক আছে, তাই এই কথাগুলো বললাম। তা কি কি জিনিস তাহলে আমাদের তেলের মধ্যে রিডিস্ট্রিবিউশন করতে পারে? অ্যালকালোসিস, ইনসুলিন, ক্যাটেকোলামাইন, বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস। এরা পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকায় দেয়। ঠিক আছে, আচ্ছা। এবার আসেন আর কি কি হতে পারে, জাস্ট গোল্লা যতটুকু করা আছে এতটুকু জানলে হবে। কোন সিনড্রোম বা প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম পড়াইছি, কুশিং সিনড্রোম, গ্লুকোকর্টিকয়েড এক্সেস, কার্বেকজোনাল বা লিকোরাইস।
ঠিক আছে, লিডল সিনড্রোম ওই যে পড়াইছিলাম, হাইপোক্যালেমিয়া উইথ হাইপারটেনশন, মনে আছে রাশেদ ভাই? তাহলে দেখেন এই যে এই কথাগুলো কেন জি ভাই। বারবার বলছি ভাই, দেখেন এই যে দেখেন কেন বারবার বলছি। এই যে বার্টার সিনড্রোম, জিটিএলম্যান সিনড্রোম পড়াইছি না ভাই? পড়াইছি কিনা বলেন, পড়াইছি? দেখেন জি জি কত যে ভাই, এই যে এই ছবিটা ভাই মাস্টার ছবি, কেন বারবার বলি বলেন তো? কি জিনিস যে আপনাদের পড়াইছি, এটা গুরুত্ব হচ্ছে ভাই এখন বুঝবেন। হুম, এই দেখেন বার্টার সিন্ড্রোম, জিটারম্যান সিন্ড্রোম, এই যে বার্টার সিন্ড্রোম বলছিলাম NK2Cl চ্যানেল, এটাতে যদি তার কনজেনিটালি অ্যাবসেন্ট থাকে সেটা বার্টার সিন্ড্রোম বলে। তখন এই যে এখান থেকে তো পটাশিয়ামটার ভিতরে যাইতে পারতেছে না, পটাশিয়াম যদি ভিতরে না যাইতে পারে সেটা ইউরিন দিয়ে বের হয়ে যাবে। তাহলে ইউরিন দিয়ে যদি বের হয়ে যায়, পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হইলো না, এই রোগীর হাইপোক্যালেমিয়া হবে না হাইপারক্যালেমিয়া হবে ভাই? সাগর ভাই, হাইপোক্যালেমিয়া হবে, তাই কি না? জি আচ্ছা, ভাই। তারপর দেখেন এই যে আমি বলছিলাম জিটেলম্যান সিন্ড্রোমও কিন্তু দেখেন যে এইখানে এইখানে যদি সোডিয়াম ক্লোরাইড চ্যানেল আছে, এটাতে মিউটেশন হওয়ার কারণে কনজেনিটালি যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে তার কিন্তু সোডিয়াম এবং ক্লোরিন এটাও ইউরিন দিয়ে বাইর হয়ে যাবে। হ্যাঁ, এখন এই পেশেন্টেরও দেখা যাচ্ছে যে এইখানে কিছু প্যারাসেলুলার রুট থাকে, এই দেখেন এই যে কিছু প্যারাসেলুলার রুট, এইখানে কিছু প্যারাসেলুলার রুট থাকে। এই রুটগুলোতে যখন কনজেনিটালি অ্যাবসেন্ট থাকে তখন এগুলোতে পটাশিয়াম আর ভিতরে অ্যাবজর্পশন হইতে পারে না, সেগুলো ইউরিন দিয়ে পাস করতে পারে। এক, দ্বিতীয় কথা, লিডল সিনড্রোম, যেটা লিডল সিনড্রোমে বলছিলাম গপ মিউটেশন হয়, গেন অফ ফাংশন মিউটেশন। ইনাক চ্যানেলটা বেশি বেশি সোডিয়াম আমাদের ভিতরে ঢোকে এবং পটাশিয়াম এখানে বেশি বেশি বাইরে বের করে দিবে। ইনাক চ্যানেল কি করে, এটা বেশি বেশি ফাংশন হয়, এটাও বেশি বেশি ফাংশন হয়, তাহলে পটাশিয়াম দেখেন এদিক দিয়ে বেশি বেশি বের হয়ে যায়, তাহলে হাইপোক্যালেমিয়া হবে এই কারণে। তো এই জিনিসগুলো কিন্তু পড়াইছি ভাই, দেখেন এমন একটা জিনিস পড়াইছি যে জিনিসটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা যে জিনিসটা এখন কনসেপশন ক্লিয়ার হবে আপনার, নাইলে এই জিনিসগুলো মুখস্থ করতেন। তাহলে বার্টাল সিনড্রোম আর জিটেলম্যান সিনড্রোম, এটার মধ্যে বলছিলাম যে দুটাতে নর্মোটেনশন থাকে এবং একটাতে হাইপোম্যাগনেসিমিয়া থাকে, হ্যাঁ একটাতে বেশি থাকে একটা কম থাকে। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 এবং টাইপ 2, টাইপ 1টা ডিস্টাল, টাইপ 2টা হচ্ছে প্রক্সিমাল। অ্যাসিটাজোলামাইডের সাথে অ্যাসোসিয়েটেড থাকে অ্যাসিডোসিস। তবে লুপ ডায়োরেটিক্স, থায়াজাইড এগুলো হাইপোক্যালেমিয়া করে, আজকেই পড়াইলাম। তারপরে যদি তার কোনো লস থাকে, যেমন হচ্ছে তার ভমিটিং হয়েছে, নাসোগ্যাস্ট্রিক অ্যাসপিরেশন হয়েছে, আপার জিআই কজ এগুলা। লোয়ার জিআই কজ কি ডায়রিয়া, ল্যাক্সেটিভ অ্যাবিউস, ভিলাস অ্যাডিনোমা এগুলা। আচ্ছা, একটা পেশেন্টের আমি আপনাকে বলি, এই জিনিসটা আপনাদের গ্যাস্ট্রোতে লাগবে বাট এখন শিখে রাখেন তখন কাজে লাগবে। একটা পেশেন্টের যদি অ্যাকুট অটারি ডায়রিয়া হয়, কি বললাম ভাই বলেন তো? অ্যাকুট অটারি ডায়রিয়া হয়, সাথে পেশেন্টের হাইপোক্যালিমিয়া থাকে, এটা ডিডি দুইটা, একটা ভিআইপি ওমা আর একটা ভিলাস অ্যাডিনোমা, মনে থাকবে ভাই সাগর ভাই? আচ্ছা, জি ভাই। সেই সাথে পেশেন্টের আপনি মেটাবলিক অ্যাসিডোসিস পাইতে পারেন। একটা কথা বলতেছি, একটু আপনারা খাতা কলম নোট করে রাখতে পারেন বা মনে রাখতে পারেন, একটা কথা বলি শোনেন। আল্লাহ দুনিয়ায় সব হাইপোক্যালেমিয়া অ্যাসোসিয়েটেড উইথ অ্যালকালোসিস, সাধারণত হাইপোক্যালেমিয়া যত আছে সবগুলা অ্যাসোসিয়েটেড উইথ অ্যালকালোসিস। আমি আবারও বলতেছি, ঠিক আছে? অনলি চারটা কেসে অনলি চারটা কেসে হাইপোক্যালেমিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসিডোসিস। কি বললাম বলেন তো রাশেদ ভাই? সাগর ভাই, রাশেদ ভাই, কি বললাম বলেন তো? সব হাইপোক্যালেমিয়া হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ অ্যালকালোসিস এক্সেপ্ট চারটা। অ্যালকোহলিসিস। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, এটা নোট ডাউন করে রাখেন। সেই চারটা কি? এক নাম্বার হচ্ছে এই যে পড়ায় আসছি, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 অ্যান্ড টাইপ 2। দুই নাম্বার হচ্ছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, লিখে রাখেন, এখানে যদিও নাই কিন্তু লিখে রাখেন। দুই নাম্বার হচ্ছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। ঠিক আছে? আচ্ছা, তিন নাম্বার হচ্ছে ডায়রিয়া। এই যে দেখেন ডায়রিয়া, 3 নাম্বার হচ্ছে ডায়রিয়া। এই ডায়রিয়ার মধ্যে ভিলাস অ্যাডিনোমা চলে আসবে, তারপরে আদার্স যে ল্যাক্সিটিভ অ্যাবিউস ট্যাবিউস এগুলো আসবে, এগুলো খুব বেশি একটা পরীক্ষা গুরুত্বপূর্ণ না।
4 নাম্বার লেখেন অ্যাসিটাজোলামাইড, এই দেখেন অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসিডোসিস, অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসিডোসিস। এটা আসলে যদিও এখানে লেখা আছে, বোঝানোর জন্য আমি বললাম। যেমন দেখেন এগুলো অ্যালকালোসিস, তাহলে আপনার আলাদা করে মনে রাখা লাগবে না। তাহলে আমি বলছি যতগুলো হাইপোক্যালেমিয়া আছে সবগুলো ইজিলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যালকালোসিস এক্সেপ্ট 4টা কন্ডিশন। একটা হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 অ্যান্ড টাইপ 2, 2 নাম্বার হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, 3 নাম্বার হচ্ছে ডায়রিয়া, 4 নাম্বার হচ্ছে অ্যাসিটাজোলামাইড। এরা হচ্ছে হাইপোক্যালেমিয়া অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসিডোসিস। ঠিক আছে, তাহলে দেখেন ইজি হয়ে গেল। ঠিক আছে। ভাইয়া আচ্ছা, এগুলা কি সবই মেটাবলিক? হ্যাঁ সবই মেটাবলিক, সবই মেটাবলিক। আচ্ছা, তারপরে আসেন ক্লিনিক্যাল ফিচারে কি। সাধারণত যেটা, এটাকে আমরা 3টা ভাগে ভাগ করি আর কি। তা 3টা ভাগে বলতে প্রথমে হাইপোক্যালেমিয়া মাইল্ড যদি থাকে সেটাতে 3 থেকে 3.5, 2.5 থেকে 3 পর্যন্ত হলে সেটা হচ্ছে মডারেট, 2.5 এর কম হলে সেটা সিভিয়ার হাইপোক্যালেমিয়া। তা আমি কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম যে আমাদের ইসিজি ফাইন্ডিং যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাদের পরীক্ষায় দিবে দিবে দিবে। তা যদি লং স্ট্যান্ডিং হাইপোক্যালেমিয়া থাকে সেটা রেনাল টিউবুলে ড্যামেজ করে, যেটাকে বলা হাইপোক্যালেমিক নেপ্রোপ্যাথি, এবং এটা টিউবুলার রেসপন্সে ভেসোপ্রেসিনের প্রতি এটা ইন্টারফেয়ার করতে পারে, করার কারণে দেখা যাচ্ছে যে বেশি বেশি তার এই যে এডিএস বা ভেসোপ্রেসিনের যে রেসপন্স যেটা তার সাথে যখন ইন্টারফেয়ার করে ভেসোপ্রেসিন ঠিক মতো কাজ করতে পারে না। কাজ না করার কারণে তা প্রথমে হচ্ছে তার হচ্ছে কিছু যে ওয়াটার যেটা সেটা এক্সক্রিশন করে ফেলে, কিন্তু ডিহাইড্রেটেড হওয়ার পরে ভেসোপ্রেসিনকে বলে যে আমার তো ওয়াটার নাই, তুমি ওয়াটার করো। তখন এই যে একটা রেসপন্স, এটা তার পলিউরিয়া হবে, পলিডিপসিয়া হবে। ওই যে বললাম বেশি বেশি সে হচ্ছে প্রস্রাব করবে, পানি বেশি বেশি বের হয়ে যাবে, পানি বেশি বের হওয়ার কারণে তার পলিডিপসিয়া হবে। ঠিক আছে। তা প্রথমে সবার আগে আমাদেরকে দেখতে হবে তার কজটা কি, হাইপোক্যালেমিয়ার কজটা আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে হাইপোক্যালেমিয়া এবং হাইপারক্যালেমিয়া ইসিজি ফাইন্ডিংস, এটা তো ভাই আমি প্রথমে বলেই রাখছি আপনাদেরকে, প্রথম ক্লাসে আপনাদের পড়াইছি। আচ্ছা, দেখেন বলছে লাইফ থ্রেটেনিং যদি হাইপোক্যালেমিয়া থাকে আমাদেরকে আপ টু 20 মিলিমোল/আওয়ারে কিন্তু দিতে হবে, কার্ডিয়াক মনিটরিংও লাগবে। হাইপোক্যালেমিয়া হাইপারক্যালেমিয়া দুইটাই হার্টের উপরে ডিভাস্টেটিং ইফেক্ট দেয়। যখন সিরামে পটাশিয়াম লেভেল 5-এর উপরে যায় সেটাকে আমরা বলি হাইপারক্যালেমিয়া। এবার আমরা যে হাইপোক্যালেমিয়া গুলা পড়ছি কজ, সেটাকে যদি আমি উল্টা করে দিই তাহলে আমার হাইপারক্যালেমিয়া হয়। আরেকটা জিনিস দেখেন লিখছে হাইপারক্যালেমিয়াটা বেশি খারাপ কারণ ভেন্ট্রিকল কন্ট্রাকশন হওয়ার আগেই এটা অ্যারেস্টে চলে যায়, অ্যাসিস্টল টাইপ, মনে রাখবেন এটা। আচ্ছা, এখন ওইখানে ছিল ডিক্রিসড ইনটেক, এটা হবে ইনক্রিসড ইনটেক। ওইখানে যা পড়ছি সেগুলা উল্টা করে দিলে হাইপার ক্যালেমিয়ার কজ পাবো। ওইখানে ছিল অ্যাসিডোসিস, এখানে পাবো, ওইখানে ছিল অ্যালকালোসিস, এখানে পাবো অ্যাসিডোসিস। ওইখানে ছিল ইনসুলিন, কি ছিল, ইনসুলিন হচ্ছে পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকাচ্ছে, আর এখানে ইনসুলিন ডেফিসিয়েন্সি। ওইখানে ছিল হচ্ছে আপনার আহ ছিল বিটা অ্যাগনিস্ট, ছিল এখানে বিটা ব্লকার। ওইখানে হাইপোক্যালামিক পিরিয়ডিক প্যারালাইসিস, এখানে হাইপারক্যালামিক পিরিয়ডিক প্যারালাইসিস। সিভিয়ার হিমোলাইসিস যদি হয়, টিউমার লাইসিস সিনড্রোম যদি হয়, র্যাপডোমায়ালাইসিস যদি হয়, তাহলে ধরেন আপনার মাসেলটা, র্যাপডোমায়ালাইসিস মানে কি, স্কেলেটাল মাসেলটা মানে হয়ে যাচ্ছে, লাইসিস হয়ে যাচ্ছে, ইনজুরি হয়েছে, তখন এই মাসেলের মধ্যে যে পটাশিয়ামটা থাকে সেই পটাশিয়ামটা কিন্তু প্লাজমাতে চলে এসে প্লাজমার পটাশিয়াম লেভেলটা বাড়ায় দেয়, তখন হাইপার ক্যালেমিয়া হয়, হাইপার ক্যালেমিয়া। ঠিক আছে, বোঝা গেল। যখন সিভিয়ার হাইপার গ্লাইসেমিয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের হাইপার ক্যালেমিয়া থাকতে পারে। আচ্ছা, এরপরে আমাদের যদি অ্যাডিসন ডিজিজ হয়, অ্যাডিসন ডিজিজ হাইপার ক্যালেমিয়া পাই, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, আইসোলেটেড অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি, এসিই ইনহিবিটর। ওই যে বললাম না স্যাররা খুবই 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 পছন্দ করে এই কোশ্চেনটা দিবে এরকম, ড্রাগ কজিং হাইপার ক্যালেমিয়া। এবার কয়েকজন আছেন আমাদের ভাই আপুরা, তারা পরীক্ষায় কোশ্চেন যখন স্যার এইভাবে দিল ড্রাগ কজিং হাইপার ক্যালেমিয়া, এসে বলবেন যে ভাইয়া এই কোশ্চেন কোথা থেকে দিছে, ড্রাগ কজিং হাইপার ক্যালেমিয়া তো ডেভিডসনের নাই। আসলে আছে, এই যে এই কোশ্চেনটা এই যে এইখান থেকে স্যাররা করছে। ড্রাগ কজিং হাইপার ক্যালেমিয়া কি কি, এসি ইনহিবিটর, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ক্যালসিনিউরিন ইনহিবিটর, স্পাইনোল্যাকটন, ইপ্লিনিরন, হেপারিন। অনেক সময় এমনও হয়েছে স্যাররা আরো কিছুটা যদি একটু প্যাচ আরো দিতে চায় বা একটু যদি ঘুরায় প্রশ্ন দিতে চায়, এগুলার ভিতর থেকেও পরীক্ষায় প্রশ্ন চলে যায়, আরো ডিটেলসে চলে যায়। ভাই অসম্ভব কিছু না, স্যাররা চাইলে দিতে পারে। যেমন
আপনি এখানে পড়তেছেন এসিই ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। স্যার মনে চাইলো আমি এসি ইনহিবিটর দিব না, আমি নাম দিব। স্যার দিল র্যামিপ্রিল, অলমেসার্টান, স্পানোল্যাকটন, ইপ্রেনিডন, হেপারিন তো আছে। এসি ইনহিবিটর জায়গায় র্যামিপ্রিল দিয়ে দিল, তারপর হচ্ছে অলমেসার্টান দিয়ে দিল। আমার কথা বুঝতে পারছেন সাগর ভাই? জি ভাই। এভাবেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিছে আগে কয়েকবার, এই জন্য বললাম। তা আপনারা দেখা যাচ্ছে যে কোনগুলা দিতে পারে সেটা, যেমন স্যার যদি চায়, আপনারা আচ্ছা আমাকে বলেন তো দেখি, যদি না পারেন সমস্যা নাই আমি বলে দিব। ক্যালসিনিউরিন ইনহিবিটরের কয়েকটা এক্সাম্পল বলেন তো ভাই। বলতে পারবেন? আচ্ছা আমি বলে দিই, সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস। শুনছেন না রাশেদ ভাই, তন্নি আপু? সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস। জি ভাই। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনাকে স্যার পরীক্ষায় প্রশ্ন দিয়েই দিতে পারে যে র্যামিপ্রিল, তারপর হচ্ছে ওলমেসাটান, সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস, এরা কি করে? এরা কিন্তু হাইপারক্যালেমিয়া করে। আমি কিন্তু আপনাকে বুঝাচ্ছি প্রশ্ন কিভাবে করতে পারে, কারণ এগুলা আপনি পড়লে হয় না ভাই। প্রশ্ন আগে আপনি নিজে যদি পরীক্ষক হইতেন, আপনি কিভাবে পরীক্ষা প্রশ্ন ঘুরে দিতে পারতেন সেটা যদি চিন্তা করেন, তাহলে আপনার জন্য পড়াশোনাটা আরো ইজি হয়ে যাবে। আচ্ছা তারপরে দেখেন, রেনিন অ্যালডোস্টেরন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজম, ঠিক আছে? তো এখানে যদি রেনিন প্রোডাকশনটাই যদি আপনি ইনহিবিট করে দেন, তাহলে কিন্তু আমাদের পটাশিয়ামটা বেড়ে যাবে। যেমন এখানে এনএসএইট বিটা ব্লকার। তারপরে দেখেন লিখছে ড্রাগ কজিং হাইপারক্যালিমিয়া, এখানে কিন্তু লিখেই দিচ্ছে এটা। তাহলে কি কি আছে দেখেন, এখানে বিটা ব্লকার, স্পাইনোল্যাকটন, এসি ইনহিবিটর। স্পাইনোল্যাকটনটাকে বলা হয় পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক্স, এই কারণে পটাশিয়াম যেহেতু স্পেয়ারিং করতেছে তাই হাইপারক্যালেমিয়া হচ্ছে। এসি ইনহিবিটর, এআরবি, সাইক্লোস্পোরিন। এই দেখেন এই যে সাইক্লোস্পোরিন, মাত্র যেটা বললাম, এই সাইক্লোস্পোরিনটা হচ্ছে ক্যালসিনিউরিন ইনহিবিটর। লিথিয়াম, হেপারিন, ফ্লুরাইড, ডাইগক্সিন। কিছু ডিজিজ আছে, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, এগুলোতে হাইপারক্যালেমিয়া হয়। অ্যামাইলোরাইড, এবং আরেকটা আসছে এখানে দেখেন গর্ডন সিনড্রোম, গর্ডন সিনড্রোম। হ্যাঁ, এই এইগুলা পরীক্ষা খুব বেশি একটা দিবে না, এখান থেকে দিলে দেখেন লিখে দিছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার দিবে হচ্ছে ড্রাগ কজ কোনগুলা করে থাকে হাইপারক্যালেমিয়া। এই যে রিডিস্ট্রিবিউশন ফ্রম সেল, এটা ওই হাইপোক্যালেমিয়াটা উল্টাই দিলে হাইপারক্যালেমিয়া হয়ে যাচ্ছে। কিছু ডিজিজ কন্ডিশন যেমন এডিসনসে হাইপারক্যালেমিয়া হয়, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপোপ্লাসিয়া আপনার হাইপারক্যালেমিয়া হয়। আর এইখানে কি পড়লাম, এইখানে কিন্তু দেখেন যে আমাদের যে পটাশিয়াম ফ্লাক্স হচ্ছে ছেলের মধ্যে, সেগুলোর কারণে হচ্ছে হাইপোক্যালেমিয়া হয়। তারপরে দেখেন সহজ জিনিস, বার্টার, জিটেলম্যান, লিডেল, তিনটে তো শিখাইছি, তিনটা হইলেই হচ্ছে আপনার হাইপোক্যালেমিয়া হয়। এরপরে ওইখানে ছিল হচ্ছে আপনার এডিসন, এইখানে হচ্ছে কুশিং। বোঝা গেল ভাই? এখানে হচ্ছে কন, ওইখানে ছিল এডিসন, এখানে কোন সিনড্রোম, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। তারপরে এখানে ড্রাগ কজের মধ্যে কি কি আছে? লুপ ডায়োটিক্স আছে, থায়াজিড ডায়োটিক্স আছে, অ্যাসিটাজোলামাইড আছে। তাহলে যদি আমি বলি, দেখেন ড্রাগ কজিং হাইপোক্যালিমিয়া কারা কারা করে? থিওফাইলিন। কেন ভাই থিওফাইলিন কেন? দেখেন থিওফাইলিন হচ্ছে বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগোনিস্ট, ওই যে আমি একটু আগে বললাম সালবুটামল, তারপর আছে থিওফাইলিন। এরা তো ভাই ওই যে অ্যাজমা চিকিৎসায় আমরা ব্যবহার করি। এরা কি? এরা হচ্ছে বিটা অ্যাগোনিস্ট। তাহলে বিটা অ্যাগোনিস্ট, আর ওইখানে ছিল বিটা ব্লকার হাইপারক্যালিমিয়া। ক্যাফেন, ইনসুলিন, ইনসুলিনে কিন্তু আপনার হাইপোক্যালেমিয়া করে থাকে। ক্লিয়ার ভাই? এটা কিন্তু পরীক্ষায় দেয়, আবারও বলতেছে, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়ার কজ আর ম্যানেজমেন্ট, ইনফিনিটিস্ট। হাইপারক্যালেমিয়ার বেলায় আমরা সেলটাকে স্টাবিলাইজ করতে চাই, ক্যালসিয়াম গ্লুকোনেট দিব, সাধারণত পটাশিয়াম 6.5 উপরে থাকলে আমরা এটা দিব। তারপরে যদি পেশেন্টের আমরা সোডিয়ামটাকে, সরি পটাশিয়ামটাকে সেলের মধ্যে শিফট করে দিতে চাই, এখন হচ্ছে আমার আসছে হাইপারক্যালেমিয়া, মানে প্লাজমাতে পটাশিয়ামটা বেশি, তাহলে এই প্লাজমা থেকে পটাশিয়ামটাকে আমাদের সেলের মধ্যে ঢুকাইলেই কিন্তু আমাদের ম্যানেজমেন্ট হয়ে যায়। তাহলে কি করব? সহজ জিনিস, আমরা তাকে নেবুলাইজেশন উইথ উইন্ডেল প্লাস দিব। ওই যে বললাম সালবুটামল দিলে এটা কি করে, থিওফেলিন সালবুটামল হচ্ছে পটাশিয়ামটাকে সেলের মধ্যে ঢুকায়। তাকে আমরা গ্লুকোজ দিব 50 ml অফ 50% সলিউশন। এটা আমরা র্যাপিড অ্যাক্টিং সলিউশন দিব, র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন দিব, ইনসুলিন পটাশিয়ামটাকে সেলের মধ্যে ঢুকায়। যদি তার অ্যাসিডোসিস থাকে সোডিয়াম বাইকার্বনেট আমরা দিতে পারি। এছাড়াও পটাশিয়ামটাকে আমরা বডি থেকে রিমুভ করতে পারি, হচ্ছে ফ্রুসেমাইড দিতে পারি, আয়ন এক্সচেঞ্জ রেজিন দিতে পারি, ডায়ালাইসিস করতে পারি। এখন এই আয়ন এক্সচেঞ্জ রেজিনটা হচ্ছে খুব শর্ট টাইম টেম্পোরারি ইউজের জন্য আমরা দিতে পারি, লং টার্মের জন্য জিরকোনিয়াম দিতে পারি আর কি। হ্যাঁ, এটা খুব ওয়ার্ডে কমনলি আমরা ইউজ আসলে করি না।
তাহলে এই হচ্ছে আজকে হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া, হাইপোনাট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়া, অ্যাসিড বেস হোমোস্ট্যাসিস। এটা নিয়ে আলাদা একটা ক্লাস ইনশাল্লাহ আগামীকালকে নিব, 9:30টার মধ্যেই নিব, মানে 9:30 থেকেই নিব ধরে রাখেন। ক্লাসগুলো একটু ধীরে ধীরে আমি যাচ্ছি, কেন ভাই জানেন? আপনারা এই জিনিসগুলো খুবই জটিল এবং ভুল কমনলি হয়। যেমন এই যে কোনগুলা প্রশ্ন আসে এবার আমি বলে দিই। এই যে ট্রিটমেন্ট অফ হাইপারক্যালেমিয়া, এটা দিয়ে পরীক্ষা প্রশ্ন দিবে। কজ, পরীক্ষায় প্রশ্ন দিবে। এগুলো অনেকে হয় কি ভাই, আপনারা অনেকে আছেন যে এটা বোঝার থেকে মুখস্থ করেন। এটা আমি এখন বুঝাই দিচ্ছি যেন আপনাদের ভুল না হয়। এখানে আসবে ইসিজি ফাইন্ডিংস, ইনফিনিটি স্টার আসবে, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়ার ইসিজি ফাইন্ডিংস। তারপরে আছে হাইপোক্যালেমিয়ার কজ কি কি, এটা দিয়ে পরীক্ষায় আসবে। হ্যাঁ, তারপরে ম্যানেজমেন্টটা পড়া লাগবে হাইপোক্যালেমিয়ার। এই গেল, পটাশিয়াম থেকে এর বাইরে লাগবে না। হাইপারনেট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়ার এই যে কজ, ইনফিনিটি স্টার পরীক্ষা দিবে। তারপরে হাইপোনেট্রিমিয়ার কজ পরীক্ষায় দিবে, এই ছবিটা থেকে পরীক্ষায় দিবে, ম্যানেজমেন্ট পরীক্ষায় দিবে। এরপরে যে হাইপোনেট্রিমিয়ার এই কজ আসে, সিয়াদ, ইনফিনিটি, ইনফিনিটি স্টার, আবারও বললাম। এই, তাহলে দেখেন আমি কিন্তু পড়াইছি 2 ঘন্টা আপনাদের অলমোস্ট, কিন্তু ভাই এই 2 ঘন্টা পড়াইলেও অনেক বেসিক সহ এবং এর সাথে সাথে পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে এবং আপনারা কোথায় কমনলি ভুল করেন সেগুলা ধরায় দেওয়ার জন্য আমি 2টা ঘন্টা বকবক করলাম। যেমন গতকালকের ক্লাসটা কিন্তু 6 পৃষ্ঠার মতো পড়াইছিলাম, সেইখানে কিন্তু একদম বেসিক সবগুলা ক্লিয়ার করাইছিলাম আপনাদেরকে, তাই না? যে লিডার সিনড্রোম, বার্টা, জিটেনম্যান, ফ্যানকুনি, তারপরে ইডেমার যে মেকানিজম, এগুলা দিয়ে সব ইন ডিটেলস আলোচনা করছিলাম, তাই না? আর আজকে হচ্ছে যে হাইপোভলিউমিয়া, হাইপারভলিউমিয়া থেকে শুরু করছিলাম, এইখানে এগুলা খুব একটা দেয় না রিডিং এগুলা। এইখানে যে আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট, এই বক্সটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দিতে পারে। এই ফ্লুইড, আইভি ফ্লুইডের কম্পোনেন্ট, এটা থেকে পরীক্ষা প্রশ্ন দিবে। তারপরে সোডিয়াম এবং ওয়াটার এক্সেসের এই কারণগুলো পড়বেন। ইডেমার এই ছবিটা যেটা বুঝাইছি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয়। আর এইখানে হচ্ছে এই যে এটা খুবই ইনফিনিটিস্ট, এটা দিবে অ্যাডভার্স লুপ ডায়োটিক্স অ্যান্ড থার্জি ডায়োটিক্স, ওই যে ঘুরে ফিরে ড্রাগ কজিং এই। তাহলে আজকে এই পর্যন্ত, কোনো প্রশ্ন কি আছে ভাই? মামুন ভাই, রাশেদ ভাই, সাগর ভাই, তন্নি আপু, ক্লাস বুঝতে? না ভাই। আচ্ছা, তারপরে যদি বাকিরা দেখাচ্ছে যদি আমাকে বলেন, কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা আমাকে বলেন, আমি বুঝাই দিই। কয়েকটা কথা বলি, বলে 2 মিনিট কথা বলে আমি শেষ করে দিই, হ্যাঁ? তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে, অনেকক্ষণ তো বকবকানি শুনলেনি, আর 2টা মিনিট একটু শোনেন। পার্সোনালি আমি একটা জিনিসে বিলিভ করি, সেটা হচ্ছে আপনারা কি এখানে মানে বিসিএস প্রিপারেশন নিচ্ছেন নাকি কেউ পোস্ট গ্রাজুয়েশনের সাথে সাথে? না ভাই। তন্নি আপু, সাগর ভাই? না ভাই। আচ্ছা। না ভাই। আচ্ছা, যাই হোক, এখন মনে করেন ভাই, এটা জাস্ট একটা কথা প্রসঙ্গে বললাম আর কি। বিসিএস এর ধরেন ওই যে বাংলা ব্যাকরণের ধ্বনি পরিবর্তন, ধ্বনি বিপর্যয় কোনটা, বিষমীভবন কোনটা, সমীভবন কোনটা, তারপরে এটা কোন কারকে কোন বিভক্তি, এটা কোন সমাস, কি করে সবাই মুখস্থ করে না? প্রত্যেকটার মধ্যে বুঝার বিষয় আছে, কেন কি জন্য হইলো আর কি, হ্যাঁ। ঠিক একইভাবে মেডিকেল সায়েন্সের বিষয়টা যেটা, সেটা হচ্ছে আপনি ধরেন ভাই আমাদের মেডিসিন ম্যানিয়াকে আপনি ভর্তি হয়েছেন, কথা প্রসঙ্গে ধরলাম আর কি। আপনি ধরেন আগেও কয়েকটা জায়গায় ভর্তি হয়েছেন বা পড়ছেন, আমাদের কাছে কেন আসছেন? আমাদের কাছে হচ্ছে হয়তো একটু বেশি মানে আলাদা করে পড়াবো, বা একটু কনসেপশন ক্লিয়ার হবে, ভুলগুলা যেন না হয়, এটা ভেবে তো আপনি আসছেন, তাই না? এখন আমি হয়তো বা এই ক্লাসটা দেখা যাচ্ছে যে 1 ঘন্টায় আমি করা দিতে পারি, 10 ঘন্টা করাইতে পারি। আপনাকে যদি আমি সময় দিয়ে পড়াই, আপনার একটু করতে কষ্ট হবে। ধরেন আগের দিন 2 ঘন্টা, আজকে 2 ঘন্টা, 4 ঘন্টা। আগামীকালকে ক্লাসে ধরেন আরো 2 ঘন্টা, 6 ঘন্টা। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এবং মেটাবলিক মেডিসিন, এটার উপরে 6 ঘন্টা আমি আপনাকে ক্লাস নিচ্ছি, আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এইটা অন্যান্য অনেক নামি দামি কোচিং আছে, সেখানে জীবনও আপনাকে 6 ঘন্টা কেউ পড়াবে না ভাই, বলবে যে 6 ঘন্টা পড়ানোর কি আছে। কারণ বিষয়গুলো হচ্ছে কি, আপনি এই যে জিনিসগুলো পড়াইলাম, কান দিয়ে শুনছেন, বই পড়বেন, এটার বেনিফিটটা আপনি লং টার্ম বেনিফিট পাবেন। যখন কোশ্চেন সলভ করবেন, পরীক্ষা দিবেন, তখন আপনি আমার এই কথাগুলার গুরুত্ব অনুধাবন করবেন, তখন আপনার কানে বাজবে, এটা তো ভাইয়া ক্লাসে পড়াইছিল, এটা তো আসলে এইভাবে দিতে বলছিল, এটা তো এইখানে এইটা হয়, এটা তো এইখানে ভুল হয়, এটা তো এইভাবে হবে অ্যান্সার। তখন আপনি এটা এখন হয়তো বা অনুধাবন করতে পারবেন না, কিন্তু যখন প্রশ্ন সলভ করবেন,
এসবিএ পাল সলভ করবেন, পরীক্ষা দিবেন, তখনই আপনি বুঝবেন, বুঝছেন? তা একটা জিনিস আমি বিলিভ করি, সেটা আবারও বলি, একটা পড়া 10 বার পড়ার থেকে 1-2 বার যদি একটু ভালো মতো পড়েন ভাই, আপনার ওই 1-2 বার একটু সময় লাগুক ঠিক আছে, কিন্তু ওই 10 বার পড়া কষ্টটা থেকে আপনি বেঁচে যাবেন। দেখা যাচ্ছে যে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, নেফ্রোলজি আপনি 10 বার পড়ছেন, তাও আপনার ক্লাস করার পরও আপনার পরীক্ষায় ভুল হচ্ছে, তার মানে ভাই আপনার কোথাও ল্যাকিংস আছে। আপনি মানেন আর না মানেন, তাহলে সেই ল্যাকিংসটা বোঝার জন্য কোথায় ভুল হচ্ছে সেটাকে আপনার খুঁজে বের করতে হবে প্রবলেম, সেখানে সময় দিতে হবে, কনসেপশন ক্লিয়ার করতে হবে। না হলে ভাই যতই গুতাগুতি করেন না কেন, এই আমার কাছেই ক্লাস করেন আর বাকি নামে আমি যত জায়গায় ক্লাস করেন না কেন, সেটা কোনো লাভ হবে না। ঠিক আছে? তা যাই হোক ভাই, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন না থাকে, অলরেডি 11:30 বেজে গেছে ভাই, আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের আসলে একটু স্লো পড়াচ্ছি, হয়তো আপনারা কি বোরিং হচ্ছেন? মানে আমি হয়তো আজকে শেষ করার কথা ছিল, কিন্তু শেষ করাতে পারলাম না। আরেকটা ক্লাস নিব, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ না ক্লাস। ভাই, একদমই বোরিং ফিল হচ্ছে না। আচ্ছা। আমার সুবিধা হচ্ছে আর কি, পড়াগুলো মুখস্থ হয়ে যাচ্ছে অনেকটা। জি 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 ভাই, ক্লাসগুলা করলে দেখবেন ক্লাসেই আপনাদের পড়া 70-80% হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা ভাই ধরেন আমি আপনাকে সহজ করে বুঝাচ্ছি ভাই, কিন্তু আপনি বিশ্বাস করেন, এগুলো যখন আমি নিজে পড়ছি, আমার মনে হয় মাথা চুল ছিঁড়ি আমি, মাথার উপর দিয়ে গেছে এই জিনিসগুলা। হ্যাঁ, এবং আপনারা এখন আরো লাকি, লাকি কেন? এই যে পিডিএফটা যেটা দেখতেছেন, বারবারই আমি একটা কথা বলি, আমার বন্ধু সাগর দে আর কি, ডেভিড হ্যারিসন, ও যে এই পিডিএফটা করছে, এটা আপনাদের যে ভাই কত উপকার করছে ও, মানে এটা সব ও পাবে। কারণ এই যে ভিতরে ধরেন এখানে হাবা যাবা অনেক কথা আছে ভাই, জীবনও দিবে না এটা। ডেভিডসন হচ্ছে কোনটা আসলে লাগবে, কোনটা ফেলে দিতে হবে, কোনটা লাগবে, কোনটা পড়তে হবে না, এইটাই অনেকে বোঝে না। অনেকে ভাবে কি এই প্রত্যেকটা লাইন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন পড়ে। এখন যেটা ভাই ইম্পর্টেন্ট, যেটা পড়ার দরকার, সেইখানে আপনার ফোকাসটা বেশি রাখতে হয়, যেখানে দরকার না সেটা তো ভাই পড়ার মাথা নষ্ট করার কোনো দরকার নাই, তাই না? তো এটার জন্য দেখা যাচ্ছে যে আপনি সব পড়ছেন, কোনো সমস্যা নেই, পরীক্ষার হলে আপনার কালকে পরীক্ষা, তখন কি আপনি এরকম প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে আপনি রিভিশন দিতে যাবেন? জীবনও সম্ভব না। তখন এই যে যেগুলো রেড কালার, যেগুলো এক্সামিনার টপিক, 5 স্টার টপিক, সেগুলো আপনি দেখে যাবেন। এবং ও এই কাজটা খুব সুন্দর মতো করছে, আপনার এক্সামিনার টপিক থেকে শুরু করে ইন জেনারেল পড়ার জন্য সবকিছু মিলায় অনেক সুন্দর একটা পিডিএফ করছে। ঠিক আছে, সাথে আমাদের ক্লাস তো আছেই। তা যাই হোক, এই যে অ্যাসিড বেস ব্যালেন্স, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকালোসিস। আমি যদি চাইতাম এইটা আমি এখন 10 মিনিট 20 মিনিটে বলে শেষ করে দিতে চাইলে পারতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু এটা করলে হবে যে আপনাদের কনসেপশন ক্লিয়ার হবে না, পরীক্ষা প্রশ্ন আসলেও ভুল করবেন, সম্ভাবনা আছে। সুতরাং এইটা গুরুত্ব বিবেচনা করে কালকে ইনশাল্লাহ 9:30টার সময় আমি ক্লাস নিব। এটার উপরে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণ লাগুক না কেন, আমার যতক্ষণ সময় লাগুক বুঝানোর, আমি বুঝাবো। এইটা কালকে ইনশাল্লাহ বুঝায় ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি শেষ হয়ে যাবে। আর এর মধ্যে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এই ক্লাসটা তো লাইভ আপনারা করলেনই, সাথে রেকর্ডেড থাকবে, যারা করেনি তারা করবে। আপনারাও যদি ক্লাসে অনেক সময় তো বা একটু মনোযোগ এদিক ওদিক হয়ে যায়, বা পড়ার সময় যদি আবারও জিনিসটা ভুলে যান, না বোঝেন, এই ভিডিওটা রেকর্ড করা থাকবে, দেখে নিবেন। তাহলে আমি কিন্তু আগামী ক্লাসে পড়া ধরবো আপনাদেরকে। আজকের ক্লাস, গত পরশুর যে ক্লাস, এই 2টা ক্লাস মিলে যতটুকু পড়েছে ততটুকু একটু দিনে দিনে পড়াগুলো কমপ্লিট করে ফেলেন, ইনশাল্লাহ ভালো করবেন। তা ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনায় শুভরাত্রি সবাইকে।